আচ্ছা, আমরা স্পেসিফিক কোশ্চেনে আসি, ঠিক আছে? না সমস্যা বলেন। স্পেসিফিক কোশ্চেন তো কিছু নাই, আপনি যা বলবেন সেটাই। তবু ওই যে মানে লেখার ক্ষেত্রে আমি আমার মতো করে গুছিয়ে নিয়ে আসছি এই আর কি। আচ্ছা, আমি যদি মানে আপনাকে বলি যে আপনার যে জার্নিটা, হ্যাঁ, একদম এনভায়রনমেন্টাল থিয়েটারের জার্নিটা শুরু থেকে যদি আপনি কেন থিয়েটারটা বেছে নিলেন, আপনার যে সমসাময়িক যে মানুষজন আছে তারা কিন্তু এগোচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন ঝুঁকিপূর্ণ, তবু কিন্তু আপনার ভালোবাসাটা সেখানেই আছে, হ্যাঁ, আপনার এটা বেছে নেওয়ার কারণটা কি? সেই জায়গা থেকে যদি আমি বলি, মানে আপনাকে আমি করে দিই যাতে আপনার কম সময় লাগে, সেই জার্নি থেকে বেছে নেওয়ার জার্নি থেকে এটাকে ইমপ্লিমেন্টের জায়গা থেকে একটা মানে এস্টাবলিশমেন্টের যে প্রক্রিয়া আপনার কাছে সেই এক্সপিরিয়েন্স যদি বলেন, আর প্রোডাকশন সম্পর্কে একদম ধারাবাহিকভাবে আপনি শুধু প্রথমটাই বলেন এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। আচ্ছা, সেটা হলো যে আমি আসলে প্রচলিত থিয়েটার করেও আসছি, দেখেও আসছি। আমি বিজ্ঞাপনে চাকরি করার কারণে ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়টা আসলে জানতে পারি বিজ্ঞাপনের কারণে। তো এই ইভেন্ট ম্যানেজমেন্ট একদিকে শেখা হলো, আরেকদিকে প্রত্ন নাটকের সাথে কাজ করা হলো আব্দুল হালিম প্রামাণিক সম্রাট স্যারের সাথে। ওখানে প্রায় 2 স্লটে আমরা কাজ করলাম নরসিংদীতে, একদম ওই টঙ্গীর থেকে যে কাজ করা। ওইখান থেকে আরেকটা জিনিস মনে হয় পেলাম যে আসলে এনভায়রনমেন্টে যাওয়া। ঢাকায় থাকার কারণে ঢাকা কেন্দ্রিক নাট্যচর্চা, আমি স্টুডেন্ট লাইফ থেকেই ঢাকায় যেয়ে যে নাটক দেখতাম। তো আমার কাছে একটা জিনিস মনে হলো যে মানুষ কোথায় জানি থিয়েটার দেখা থেকে সরে আসতেছে, এবং থিয়েটারটা আসলে নির্দিষ্ট গণ্ডির কিছু মানুষ ছাড়া থিয়েটারে আসলে কেউ যাচ্ছে না, সাধারণ মানুষের অন্তর্ভুক্তি নাই বললেই চলে। পথনাটকের যে বিষয়গুলো ছিল, পথনাটক আসলে ইস্যুর কারণে আসছে, ইস্যু শেষ, পথনাটক শেষ, কন্টিনিউটি নাই। বাংলাদেশে গ্রাম থিয়েটার কিংবা মুক্ত নাটক আসছে, সেটাও আমি দেখছি যে একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য সেই এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেছে, ওগুলো কিন্তু এখন নামেই আছে, আসলে কার্যক্রম এইভাবে নাই। লোকনাটক যদি বলি, সেগুলো এখন একেবারেই মানত ছাড়া, মানে টাকা ছাড়া। আগে যে একটা উৎসব পালাপর্যন্ত উপলক্ষে নিজেরাই করতো, সেটাও নাই এখন। কেউ যদি টাকা দেয় তাহলে পারফরমেন্সটা হয়, টাকা না দিলে কিন্তু শোটা হয়। সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হলো যে থিয়েটার কিন্তু আসলে ভূমিতেই ছিল, মাটিতেই ছিল, প্রকৃতিতেই ছিল, পরিবেশেই ছিল। আমরা সভ্যতার আমাদের উন্নয়ন ঘটছে, আমরা জ্ঞান বিজ্ঞানে অনেক আগায় গেছি, আমরা উন্নয়নের নানান দিক নিয়ে আগায় গেছি। সব কিছু মিলে আমরা এখন এই থিয়েটারটাকেও একটা কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি, আয়তনে নিয়ে আসার চেষ্টা করছি। এই আয়তনে নিয়ে আসতে যে যে জিনিসটা হয়েছে, যে আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন প্রথমত আমার যে জিনিসটা আসলে মানে সব থেকে বেশি আমি বলবো যে থিয়েটারের মানুষজনকে আসলে সম্মান করেন। থিয়েটারের মানুষজনকে মানুষ ভাবে যে থিয়েটারে হয় নেশাখোর মানুষ পড়াশোনা করে, আর হইলো যারা সমাজে উচ্ছৃঙ্খল, মেয়েদের ক্ষেত্রে তো ভাবে যে এরা নষ্টা, কিংবা হলো এরা মানে ওই নটি বিনোদিনীর জায়গা থেকেই ভাবে তাদেরকে, যে ওইরকম মানসিকতার ওইরকম মানসিকতার না, ওইরকম বাস্তবতায় হয়তো তারা বেড়ে ওঠে। তো এইরকম জায়গা থেকে, যদিও নটি বিনোদিনী যথেষ্ট শ্রদ্ধার একজন মানুষ এই দেশের নারী ইয়ার ক্ষেত্রে, নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে, এই সমস্ত বিষয় আমার কাছে মনে হলো যে আমি যদি আসলে ভালো কাজটা করতেছি, বা আমি যে পজিটিভ কাজটা করতেছি, এখানে যখনই আমি জনবিচ্ছিন্ন হয়ে যাব, তখনই কিন্তু ওই যে জনবিচ্ছিন্ন মানুষগুলোই কিন্তু আমার দিকে আঙুল তুলবে। ফলে এই জনবিচ্ছিন্ন মানুষগুলোর কাছে যাওয়ার কি উপায়? এই কাছে যাওয়ার উপায় হিসেবেই আমি প্রথম আসলে যে স্টেপটা নেই, যে সেটা হলো যে ওপেন স্পেস থিয়েটার চর্চা করা শুরু করি। তার অংশ হিসেবে প্রথম আমি ইডিপাস, কি আমাদের লাইব্রেরি ভবনের সামনে সিঁড়ি আছে, সেটি প্রাসাদের সম্মুখভাগ বানিয়ে সেখানে আমি ওই নাটকটা মঞ্চস্থ করি, এবং সেখানে জীবন্ত ঘোড়া, ঘোড়ার গাড়ি, এগুলো ব্যবহার করার একটা প্রবণতা আমি তৈরি করি। তো ওই জায়গাটা থেকে একটা আলাদা দর্শকের কাছে দেখলাম যে একটা ভালো রেসপন্স পাওয়া গেল সব কিছু মিলে। তখন মনে হলো যে না, বাইরে কাজ করা যায়। তারপরে ইডি পাস করার পরে তখন আমি কোর্ট মার্শালের কথা চিন্তা করা শুরু করলাম, যে যেহেতু এনভায়রনমেন্টাল থিয়েটার পড়াচ্ছি, তাহলে এনভায়রনমেন্টাল থিয়েটারের একটা প্রযোজনা করি। যেটা সংকট দাঁড়ালো যে স্তানিস্লাভস্কি হয়তো বলে দিছে যে একজন থিয়েটার কর্মী সে একজন সোলজারের মতো হবে, কিন্তু বাস্তবতায় একজন সোলজার বা একজন একাডেমিশিয়ানকে সোলজার বানানো কিন্তু খুব কঠিন। তো এই অবস্থা
ভেবেও আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে একটা অন্তত মোটিভেশনের জায়গা দরকার স্টুডেন্টদের, যে মোটিভেশনটা স্টুডেন্টদেরকে সোলজার হইতে আসলে সাহায্য করবে। তখন আমি এই মোটিভেশনের জায়গা থেকে আমি চিন্তা করলাম যে বাংলাদেশ আর্মিকে কোনোভাবে যুক্ত করা যায় কিনা এই কাজটার সাথে, যেহেতু তাদের নাম আছে। আর আমরা স্ক্রিপ্টটা এইভাবে সাজিয়েছিলাম যে শুরুতেই আমরা দেখি যে আর্মিরা রণসঙ্গীতের মধ্য দিয়ে নাটকটা শুরু হয়, এবং এই রণসঙ্গীতটা ব্যবহারের একটাই কারণ ছিল যে রণসঙ্গীত তো আসলে যুদ্ধে যাওয়ার এক ধরনের প্রস্তুতি আসলে আর্মিদের। তো আমরা তারপরেই আসলে রণসঙ্গীতের পরের স্টেপটাই দেখি যে বাংলাদেশের একটা জঙ্গি আস্থানায় একটা অপারেশন হিউম্যানিটি পরিচালনা করতেছে এই আর্মি সশস্ত্র বাহিনী। আর এক্ষেত্রে একটা বলা দরকার যে আসলে কোর্ট মার্শাল এস এম সুলাইমান বা স্বদেশ দীপক তারা যেভাবে লিখেছে যে একটা আদালতের দৃশ্য, আমি আসলে আদালতের দৃশ্যটা রাখিনি, আমি আসলে একটা ক্যান্টনমেন্ট তৈরি করতে চেয়েছিলাম, এবং একটা ক্যান্টনমেন্টে আসলে কি ঘটে তো সেইটাও আসলে দেখানোর একটা আমার ইচ্ছা ছিল। সেক্ষেত্রে আমি তার স্ক্রিপ্টটাকেই মেইন ফোকাসে রেখে আমি নতুন কিছু বিষয় আসলে সংযোজন করেছিলাম। যেমন এই যে বললাম যে রণসঙ্গীতের পরের দৃশ্যটাই হলো একটা মানে জঙ্গি আস্তানায় অপারেশন করবে আর্মিরা। কারণ আমরা 2018 কিংবা তার আগে দেখতেছিলাম যে 15-16 সালের দিক থেকে বা তারও একটু আগে বাংলাদেশের জঙ্গিবাদের যে উত্থান এবং সেটি দমন করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু একটা জোরালো ভূমিকা ছিল, এবং আমরা দেখেছি অনেকগুলো অপারেশন কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়েছে, যদিও অন্যান্য বাহিনীর লোকরা ছিল। ফলে সেই জায়গাটিকে ফোকাস করা যে সেনাবাহিনীরা আসলে আর্থমানবতার সেবায় কাজ করে। এখানে আরও একটা বিষয় আছে যে সেনাবাহিনীরা যে কোর্ট মার্শাল আসলে একটা নেগেটিভ শব্দ সেনাবাহিনীর কাছে, তো সাধারণত সেনাবাহিনীরা এই শব্দটাকে ব্যবহার করতেই চায় না কোথাও। হ্যাঁ, শাস্তি আসে কারণ এখানে কেউ পানিশমেন্ট পায়, কেউ রিওয়ার্ড পায়, এগুলো কিছু বিষয়ে কাজ করে। তো সেই জায়গা থেকে কোর্ট মার্শাল যে নামের যে আসলে বিষয়টা, সেই নামের বিষয়টা আমি ভাবলাম যে না, নামটা ঠিক থাকুক, নামটা চেঞ্জ না করি। যদিও আর্মিরা শেষ পর্যন্ত বলেছিল, একটা প্রপোজ দিয়েছিল যে আপনি নাম চেঞ্জ করেন এবং এই দৃশ্যগুলো এডিট করেন, কিন্তু আমি আসলে সেটা মানতে পারিনি। কারণ মানতে পারিনি এই জন্যে যে আসলে ওই দৃশ্যগুলো এডিট করলে আমি যে বিষয়টা দেখাতে চাই ওইটা আসলে হারিয়ে যাবে এবং দেখা যাবে যে শুধু গল্পের জন্য গল্প বলা হবে। তো যার কারণে আমি ওইটুকু মানিনি। কিন্তু সেটুকু মানলেও যে তারা শেষ পর্যন্ত থাকবে কিনা এই কনফার্মেশনও কিন্তু তারা দেয় নাই। বলছে যে আপনি এটা করে দেন, আমরা তারপরে চেষ্টা করব, কিন্তু তারপরও না হওয়ার পসিবিলিটিস আছে। এরকম এক ধরনের দোলাচলে রাখার কারণে আমরা তাদের সাথে কথা শেষ করে আমরা নিজেরাই প্রস্তুতি নেওয়া শুরু করি। ফলে ওই মোটিভেশনটা আসলে এক ধরনের স্টুডেন্টদেরকে ট্রেনিং গ্রহণে সকাল ভোর 6টা থেকে আমাদের মহড়া শুরু হতো, শীতের সকাল ভোর 6টার আগের থেকেই বলা যায় সবাই এসে মাঠে জড়ো হওয়া, তারপরে শীতের সকালে 3 ঘন্টা, এইভাবে আমরা 21 দিন ট্রেনিং করেছি। সকালে একবার করেছি 3 ঘন্টা ট্রেনিং, আবার ক্লাস করেছে স্টুডেন্টরা, আবার বিকেলবেলা যে সন্ধ্যা পর্যন্ত আবার ওখানে এই ক্যান্টনমেন্টে যেটা আমাদের সেট ছিল সেখানে ট্রেনিং গ্রহণ করেছে। তো কোর্ট মার্শালের যেটা বিশেষত্বের জায়গা আমি বলবো যে কোর্ট মার্শালটা আসলে ক্যাম্পাসের একটা মানে চোখ ধাঁধানো প্রোডাকশনগুলোর মধ্যে একটা। কারণ স্বাভাবিকভাবে আর্মি বিষয়টা এবং আর্মি যে ইকুইপমেন্ট যেগুলো থাকে সেগুলো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব একাধিক গাড়ি ব্যবহার করার, জিপ ব্যবহার করার, মোটরসাইকেল ব্যবহার করার, অ্যাম্বুলেন্স ব্যবহার করার। আমরা ক্রেন ব্যবহার করেছি। 10তলা আমাদের বিল্ডিং ছিল, যেহেতু 10তলা ভবনটায় অপারেশন হিউম্যানিটি পরিচালিত হয়, ফলে সেই জায়গায় ওই ক্রেনগুলো দিয়ে আর্মি পার্সনরা ওঠাউঠি করেছে, মুভ করেছে বিভিন্ন দিকে। সব কিছু মিলে একটু চোখ ধাঁধানো কিছু বিষয় আসলে মানুষের মধ্যে ছিল, কিন্তু আমাদের আসলে সেইটা লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আলটিমেটলি যে একটা দেশপ্রেমের বিষয়টা মানুষের মধ্যে দেয়া, যে আসলে একজন সৈনিক তার হয়তো মানে যে অফিসার তার বিরুদ্ধে অস্ত্র তাক করছে বা তাকে ফায়ার করছে, কিন্তু কোন পরিস্থিতিতে, কি জন্যে, এইটা আসলে আইন তো অন্ধ, শেষ পর্যন্ত আকবরের ফাঁসি হয়, কিন্তু এই অন্ধ আইনের আগে তার যে দেশপ্রেমের জায়গা, তার মায়ের প্রতি যে সে একজন বীরাঙ্গনার সন্তান, সেই বীরাঙ্গনাকে বেশ্যা বলে গালি দিয়েছে একজন অফিসার, এটা মানচিত্রের জন্য অপমান, এই দেশের পতাকার জন্য অপমান, মুক্তিযুদ্ধের অপমান। তাহলে সেই অপমানের অ্যাগেনস্টে দাঁড়িয়ে সে অস্ত্র তুলে নিয়েছে, গুলি করেছে। এই বিষয়গুলোকে আরো লার্জ করে কিভাবে আসলে উপস্থাপন করা যায়, আমরা একটা কোর্টের মধ্যে উইটনেসের মধ্য দিয়ে আসলে সেটা হয়তো আমরা দেখতেছি হ্যাঁ এটা অপরাধ করেছিল, গল্পের মধ্য দিয়ে আমরা আসলে জানতে পারি, কিন্তু এখানে আমরা দৃশ্যগুলো দেখেছি। আরেকটা জিনিস আমি মনে করি যে আসলে স্পেসের গল্প বলাটাই তো এনভায়রনমেন্টাল থিয়েটারের মূল লক্ষ্য, যে প্রত্যেকটা স্পেসেরই আসলে একটা করে গল্প আছে, একটা না অসংখ্য গল্প আছে, আমি তার মধ্য থেকে সিলেকশনের মধ্য দিয়ে
আমি আসলে কোন গল্পটুকু বলতে চাই। তো আমরা একটা ক্যান্টনমেন্টের গল্প বলতে চেয়েছি, যে একটা ক্যান্টনমেন্টের আর্মিরা সকাল থেকে রাত পর্যন্ত বা ওদের দৈনন্দিন জীবনটা আসলে কিভাবে কাটে। তার মধ্যে আর্মিদের সকালবেলা ট্রেনিং ছিল, তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, তাদের মধ্যে বিভিন্ন যে আয়োজনে গান বাজনা হওয়া, নিজেদের মধ্যে উৎসব হওয়া, ফেস্টিভ হওয়া, তাদের মধ্যে বিদ্রোহ হওয়া, সেই বিদ্রোহের পরবর্তীতে সিচুয়েশন থমথমে হওয়া, তারপরে সেটা নিয়ে কোর্ট মার্শাল বসা, তারপরে সেটার রায় ঘোষণা হওয়া এবং ফাঁসির ব্যবস্থা করা। এই বিষয়গুলো আমরা ধাপে 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 পুরো, মূলত এস এম সুলাইমানের যে স্ক্রিপ্ট, সেইটির যে গল্প ছিল সেইটাকে ভিজুয়ালি নিয়ে আসা, নট গল্পে নিয়ে আসা, সেই চেষ্টাটা ছিল কোর্ট মার্শাল আমাদের কাছে। আপনি যদি কিছু প্রশ্ন করেন তাহলে আমার জন্য আর একটু ভালো হয়, মানে কথা ধরেই আমি এই তো আর কি। প্রশ্ন করবো, এখন আপনি কোনটার বিষয়ে কথা বলবেন? আপনি কোর্ট মার্শালের আরো মানে স্পেস নিয়ে জিজ্ঞেস করতে পারেন বা অন্য কোনো কিছু নিয়ে। আমি আমি কোনটা নিয়ে করবো, আপনি যদি ফিক্স করে দেন, কারণ কোর্ট মার্শালে আপনার একটা লেখা আছে, এটা আমার জন্য খুব হেল্পফুল হবে। হুম, যেহেতু আপনার একটা জার্নাল আছে, আমি এটা আপনাকে আপনার রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবো। আচ্ছা। আপনি কোনটাতে আপনি বলতে যাচ্ছেন এই ক্ষেত্রে? জয় বাংলাটার আপনার রেফারেন্স পাবেন না, তাই না? রেফারেন্স পাবো অল্প অল্প, যে আপনার যে লেখাগুলো আছে বিভিন্ন পত্রিকার, ওগুলো আমি সংগ্রহ করেছি। করেছেন? হ্যাঁ। আচ্ছা। জয় বাংলা নিয়ে আমি নিজে একটা লেখা লিখতে চাচ্ছি, আশা করতেছি আপনি অনতি বিলম্বে পেয়ে যাবেন লেখাটা। অনেকখানি আগানো আছে। জয় বাংলাটা আসলে বলা, কোর্ট মার্শাল নিয়ে শেষ করলাম না, আরেকটু বলার আছে কোর্ট মার্শাল নিয়ে, তারপরে জয় বাংলায় আসি। যে কোর্ট মার্শালে যে শ্রমিকরা আসলে পারফরমেন্স করেছে, এটা আমার কাছে মনে হয় যে একটা বিশেষত্বের জায়গা আছে এই জায়গাটায়, যে একটা এনভায়রনমেন্টে আসলে এই যে সাধারণ মানুষে যে পারফর্মার হয়ে ওঠে। আমরা জানি যে নির্মাণাধীন একটা ভবন ছিল, ওই নির্মাণাধীন ভবনে শ্রমিকরাই সাধারণত কাজ করে এবং ওইটা তত্ত্বাবধান করছে আর্মিরা। আচ্ছা। আমাদের সামনে একটা সাইনবোর্ড লেখা যে আর্মি অফিসার্স মেস নির্মাণাধীন। তো এই যে সাধারণ মানুষও যে আসলে একটা থিয়েটারের অংশ হয়ে উঠতে পারে, সেটার একটা প্রথম প্রচেষ্টা ছিল কোর্ট মার্শাল। হ্যাঁ। আর এইখানে আরেকটা বিষয় আমি বলি যে যে দর্শকের সাথে একাত্ম করার যে বিষয়টা ছিল, সেই জায়গা থেকে আমরা একটা জায়গা যুক্ত করার চেষ্টা করেছিলাম কোর্ট মার্শালে, যে যে অপারেশন হিউম্যানিটিটা ওখানে আর্মিরা পরিচালিত করে, তার মধ্যে 11 জন মানুষকে তারা মানে নিরাপদে সেভ করে, এবং এই নিরাপদে যে সেভ করা মানুষগুলো, তারা কিন্তু ধীরে ধীরে দর্শক সারিতেই চলে যায়, তারা সাধারণ দর্শকের সাথে যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তারা আর কিন্তু এই পারফরমেন্সের কোথাও থাকে না। ফলে এইভাবে একটা অন্তর্ভুক্তি তৈরি করারও চেষ্টা ছিল কোর্ট মার্শালের আপনার মধ্যে। ডিজাইনটা কি এরকম ছিল? ডিজাইনটা কি দর্শকদেরকে ওই পারফরমেন্স ইনক্লুড করেছে, নাকি ডিজাইনের বাইরে থাকার পরেও পারফরমেন্স অংশ হয়ে উঠেছে? না, আসলে এইখানে, হ্যাঁ ভাই, এই তো ভালো ডিজাইন আসলে আমি অনেক জিনিস আসলে প্রথম এক্সপেরিমেন্ট ছিল আমার এটা, যার কারণে আমি অনেক জিনিস পারিনি। আমার যেমন একটা সময় ইচ্ছা ছিল যে অপারেশন হিউম্যানিটি পরিচালনা করার সময় যে দর্শকরা ভেঙে চলে আসবে বিল্ডিং এর কাছে, যে জঙ্গি আস্তানায় কি হচ্ছে, যেমন একটা উৎসুক হয়ে এসে দেখে, তারপরে আর্মিরা সেটাকে সরায় 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 দিয়ে কন্ট্রোল করা। কিন্তু আমি প্রথম কাজ হিসেবে এই রিস্কটা নেইনি। আচ্ছা। এই রিস্কটা নেইনি কারণ হলো, যদি আমার জিনিসটা একটু কোনোভাবেই এলোমেলো হয়ে যায়, তাহলে হয়তো পুরো নাটকটার গল্পটা বলা কঠিন হয়ে যাবে। যার কারণে এই রিস্কটা আমি কোর্ট মার্শালে নিইনি, কিন্তু এই রিস্কটা আমি পরবর্তীতে বর্ডার একাত্তরে নিয়েছি, এই রিস্কটা আমি জয় বাংলায় নিয়েছি। আমি তাহলে আপনি আমাকে স্পেসিফিক করে দেন, আমি কোনটা নিয়ে প্রশ্ন করবো, তাহলে ওটা নিয়ে আমি আপনার জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, আপনি জয় বাংলা নিয়ে প্রশ্ন করেন। প্রথম থেকে একদম বলি যে হুম। পরিবেশ থিয়েটার কাজ করতে গিয়ে তত্ত্বগত জায়গা থেকে আপনার কাছে পরিবেশ থিয়েটার বলতে কি মনে হয়েছে, আচ্ছা এবং প্রথাগত থিয়েটার থেকে আপনার কাছে মানে তফাৎগত জায়গা থেকে। আচ্ছা, ঠিক আছে। পরিবেশ থিয়েটারটা আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের এই টোটাল পৃথিবীর প্রত্যেকটা স্থানের, প্রত্যেকটা স্থানের, সেটা হোক সমুদ্র, হোক পাহাড়, হোক সমতল, হোক মরুভূমি, হোক সেটা মানে অন্য কোনো হাওর বাওর জলাশয় বা অন্য কোনো ভূমি, যে স্থানে যাই না কেন আমি, প্রত্যেকটা স্থানের আসলে একটা করে গল্প আছে। আলটিমেটলি পরিবেশ থিয়েটারের লক্ষ্যটা হলো যে ওই স্থানের গল্পটা বলা। এখন এই স্থানের গল্পটা আমি আসলে কিভাবে বলবো,
ওই স্থানের মানুষকে দিয়ে ওই স্থানেই বলবো, নাকি আমার কিছু মানুষ আছে যে মানুষগুলোকে নিয়ে যে আমি ওই স্থানের সাথে মিলাই দিয়ে এই গল্পটা বলবো? এখন ওই স্থানটা যদি আমার গল্প বলার মতো উপযোগী না হয়, তাহলে আমি আরেকটা ট্রান্সফর্ম স্পেস কিংবা ক্রিয়েট স্পেস যেটাকে বলছি, একটা বলে ফাউন্ড স্পেস, আমি সেই জায়গায় যে ট্রান্সফর্ম স্পেসে আমি ওই স্পেসের মতো আরেকটা স্পেস নিয়ে সেখানে আমি গল্প তৈরি করে উপস্থাপন করলাম। তো আমার কাছে যেটা মনে হয় যে পরিবেশ থিয়েটারের বিশেষত্বের জায়গাটাই এখানে, যে এখানে স্পেসের গল্প বলা। প্রচলিত থিয়েটারে আমরা কি দেখি আসলে? প্রচলিত থিয়েটারে আমরা যখনই যে কোনো দেশের হোক, সেটা বাংলাদেশের নাটক, ইন্ডিয়ান নাটক বা ইউরোপীয় নাটক যেখানে হোক, আমরা কিন্তু ইমাজিন করি, কল্পনা করি যে এটা হলো নোরার ড্রয়িং রুম, এটা হেলমারের অফিস রুম, কিংবা হলো এটা কীর্তনখোলার হলো নদীর পার, কিংবা হলো যেখানে হয়তো যাত্রা দল আসছে। আমি যেখানেই যাই, অর্থাৎ আমি যখনই একটা প্রচলিত থিয়েটারের মধ্যে ঢুকি, তখন কিন্তু আমার ইমাজিনেশন একটা শক্তি নিয়ে আমাকে ঢুকতে হয় দর্শক হিসেবে। কিন্তু আমি আসলে কখনো স্পেসে যখন যাই একটা স্পেস দেখার জন্য, ওখানে তো আমি দেখছি আসলে, ওখানে তো আমার ইমাজিন করার আসলে কোনো সুযোগ নাই। ফলে যেটাকে আসলে মানে শেখনার কিছুটা দ্বিমতও করেছেন, আবার কোনো জায়গায় মিলেছেন, হ্যাপেনিং বলার চেষ্টা করেছেন, যে আসলে ঘটছে বলে মনে হয়, যে এক্সপিরিয়েন্স করা। যদিও শেখনার আমাদের দেশের লোকনাট্যকে এনভায়রনমেন্টাল বলেছেন, যে সেখানে পরিবেশগত অনেক বিষয় আছে, সেখানে ভাষা, পোশাক, আচার আচরণ, পরিবেশনার সাথে, কিন্তু এনভায়রনমেন্টাল থিয়েটার কিন্তু বলেন। এনভায়রনমেন্টাল থিয়েটারের যে 6 এক্সিমসের কথা বলেন উনি, 6টা মূলনীতির কথা বলেন, এই 6টা মূলনীতি আসলে এনভায়রনমেন্টাল থিয়েটারের আমি মনে করি যে 6 স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথাই বলে, যে এনভায়রনমেন্টাল থিয়েটারটা আলাদা কেন। পথনাটক তো বাইরে হচ্ছে, লোকনাটক বাইরে হচ্ছে, ওপেন স্পেস থিয়েটার আমরা বলছি, সেটাও কিন্তু বাইরে হচ্ছে, খোলা জায়গার মধ্যে হচ্ছে। সাইট স্পেসিফিক থিয়েটার, যেটা কোনো একটা নির্দিষ্ট জায়গা ধরে, সেটাও কিন্তু বাইরে হচ্ছে। তো বাইরে নাটক করা মানেই যে পরিবেশ থিয়েটার, এটা আমি মনে করি না। আর পরিবেশ থিয়েটারের বিশেষত্বের জায়গাটাই হলো যে আমি পরিবেশের গল্পটা বলা। এখানে একটা প্রশ্ন যে হ্যাঁ, শুধুমাত্র যে অভিনেতাদের দিয়ে যে স্পেসে গল্পটা যদি বলা হয়, এরকম না হয়ে যদি ডিজাইনটাই যদি একটা স্পেস, মানে স্পেসের ঘটনাটা বলে দেয়, যারা চারুকলা যারা কাজ করে, তারা হ্যাঁ, তো গল্প হচ্ছে তাদের পেইন্টিংয়ের মধ্যে দিয়ে তুলে ধরে হ্যাঁ। একটা ঘটনা বা হচ্ছে একটা জায়গার। তো সেক্ষেত্রে কি পরিবেশ তৈরি সম্ভব যে পারফরমেন্স নেই, বাট পারফরমেন্স ডিজাইন নির্দেশকের যে ভাবনা, সে ডিজাইনের মধ্যে দিয়ে এক ধরনের গল্প বলে দেওয়া যায়, সেটা সিম্বলিক হতে পারে, রিয়েলিস্টিক হতে পারে, এটা কি করা সম্ভব? আচ্ছা, দেখেন দিন শেষে কিন্তু যতই পরিবেশ থিয়েটার বলি, যাই বলি, সবকিছু কিন্তু শিল্প। আর শিল্পী আমার কাছে এমন একটা সত্তা মনে হয়, শিল্পী আসলে তার ক্যানভাস আসলে কিভাবে আঁকবেন, এইটা আসলে শিল্পীর উপরে নির্ভর করে। নির্ভর করে। ফলে আমি আসলে কোনো একটা হয়তো গল্প বলতে চাই, যে কথার কথা যে আমি হিরোশিমাতে গিয়েছি, ওইখানে আমি যাইনি, মানে বলছি গল্পের তাগিদে, যে হিরোশিমা এক সময় ধরেন অ্যাটম বোম মানে ব্লাস্ট হয়েছে, পারমাণবিক বোম। এখন ওই ধ্বংসাবশেষ তো এখন নাই, কিন্তু ওইখানেই ওই স্থানটাতে যদি আমি একটা থিয়েটার করতে চাই, এখন ওই ধ্বংসাবশেষ তৈরি করাও তো আমার পক্ষে সম্ভব না। কিন্তু ওই স্পেসটা থেকে তো আমি পেলাম, ওই স্পেসের মানুষগুলোকে হয়তো আমি পাবো না, ধরে নিচ্ছি অনেকেই হয়তো মারা গিয়েছেন, অনেকেই হয়তো বেঁচে আছেন, কিন্তু তার শারীরিক কন্ডিশন নাই, কিন্তু ওই গল্প বলার জন্য তো আমাকে কিছু মানুষ আসলে খুঁজতে হবে। ফলে এই জায়গাটাতে শেখনার একটা দারুণ বিষয় বলছে, যে এনভায়রনমেন্টাল থিয়েটার অলওয়েজ কন্টেম্পোরারি, সমসাময়িক। অর্থাৎ সেটা আমি যত পূর্বের করি না কেন, যে কোনোভাবেই বুঝাই না কেন, এটাকে সমসাময়িক করে উপস্থাপন করা। ফলে আপনি যেটা বললেন যে সিম্বলিকভাবে উপস্থাপন করা বা ডিজাইন বেস কাজ করার যে বিষয়গুলো, সেগুলো হয়তো নির্দেশকের ইচ্ছামতো তৈরি হতে পারে, কিন্তু আপনি যখন সমালোচক, তখন আপনি যখন বৈশিষ্ট্য বিচার করবেন, তখন সেটা আসলে পড়বে কিনা, সেটা আমার কাছে মনে হয় যে যাচাইয়ের বিষয় আছে। কারণ সমালোচকের কাজ আর হলো নির্দেশকের কাজ, দুইজনের কাজ কিন্তু ডিফারেন্ট। নির্দেশকের কাজ হলো সৃষ্টি করা, এখন যেখান থেকে আইডিয়া পাবে, যা পাবে পাবে, সবকিছু মিলায় সে একটা তৈরি করবে, একটা আদল দিবে। আর সমালোচকের কাজ হলো সেটাকে আসলে পুঙ্খানুপুঙ্খানু বিচার করা, যে আসলে কোন দিক থেকে কি আসলো, কেন আসলো, কোনটা লজিক কোনটা লজিক্যাল না। ফলে আমি মনে করি নির্দেশক অনেক বেশি স্বাধীন একটা সত্তা, সে তার মতো করে অবশ্যই ডিজাইন করতে পারে, সমস্ত ইজমকে সে নিয়ে আসতে পারে তার মতো করে, কিন্তু দিন শেষে যাতে আমি একটা জিনিস মনে করি, যাতে পরিবেশের গল্পটা থাকে, স্পেসের গল্পটা থাকে, যদি স্পেসের গল্প না হারায়। যেমন আপনি হয়তো খেয়াল করে দেখছেন যে আমি অনেক জায়গায় দেখেছি যে অনেকেই এই পরিবেশ থিয়েটার সারা বাংলাদেশে হলো,
পরিবেশ থিয়েটার ধরেন শুরু করেছে ঝালকাঠি জেলার ধরেন যে একটা মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে, কিন্তু ওনারা ঝালকাঠি জেলার ওই স্থানের গল্প বলার আগেই ওনারা শুরু করছে ভাষা আন্দোলন থেকে। ভাষা আন্দোলনের সময় মিছিল হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, সেই ইতিহাসের ধারাবাহিকতায় হয়তো 69-এর গণ অভ্যুত্থান এসছে, 66-র 6 দফা আসছে, 70-এর নির্বাচনের কথাও এসে দেখা গেল 71-এ মুক্তিযুদ্ধ হইল। এই মুক্তিযুদ্ধের একটা পার্ট হিসেবে দেখাতে হচ্ছে ঝালকাঠিতেও একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। তো এইটা তো আসলে লক্ষ্য উদ্দেশ্য না পরিবেশ থিয়েটারের, বরঞ্চ এই ঝালকাঠির যে যুদ্ধটা, সেইটা কবে থেকে কোথায় কখন কিভাবে কার মাধ্যমে কোন কোন জায়গার মিলে এই ঘটনাটা ঘটলো বা কাদের সম্পৃক্ত ছিল সেইটাকে উন্মোচন করাটা কিন্তু বেশি জরুরি। যুদ্ধ মানে তো যে শুধু গোলাগুলি হওয়া, ধর্ষণ হওয়া তা নয়, না, এখানে ইন্টারনাল অনেক অনেক ঘটনা থাকতে পারে, সেইগুলোকে ডিটেল করা আসলে দরকার আমার কাছে মনে হয়। ওই 52 থেকে আসার কোনো দরকার নাই। তো এই ভুলগুলো কিন্তু হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে নাটক কি রচয়িতা, যেহেতু আপনি যেহেতু ট্রাই করেছেন, সম্পাদনা আমার ছিল। করেছেন, তো সেক্ষেত্রে যদি আপনি একটু প্লটটা আপনি কোন জায়গা থেকে, কারণ এই 7 মার্চের ভাষণ মোটামুটি আমরা সবাই জানি, হ্যাঁ হ্যাঁ, আমাদের সাময়িক বা হচ্ছে যারা আরো অগ্রণীয় ওরাও জানে, আপনি কোন জায়গা থেকে এটাকে, কোন ফিলোসফি জায়গা থেকে এটাকে? হ্যাঁ, এটা একটা খুব ভালো একটা কোশ্চেন করেছেন, কারণ আসলে একটা ফিলোসফিক্যাল জায়গা আছে। দেখেন 7ই মার্চ কিন্তু আসলে আমার মনে হয় আমরা যদি একটা রাস্তা ধরে 20 কিলোমিটার যাই, অন্তত আপনি মিনিমাম 5-10টা মাইকে এই ভাষণটা শুনতে পারবেন। এত বেশি মাইকে এই ভাষণটা প্রচার হয়ে গেছে যে এটা আমার কাছে মনে হয়ে গেছে এখন একটা ভাষণ সর্বস্ব হয়ে গেছে। ও শুনি আমার আর রক্ত তেজ কাজ করে না আসলে, আমি শুনছি অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে, ডেইলি লাইফের মধ্যে আমার এসে গেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে 7ই মার্চকে হয়তো রাজনৈতিক কারণে বলি কিংবা অতি রাজনীতিক কারণে বলি, প্রচার একটা সময় হয়নি, এখন হয়তো বেশি প্রচার হচ্ছে বিভিন্ন কারণে। কিন্তু ওর যে মূল এসেন্সটা, যেটা হলো আমাদের মানে নতুন প্রজন্মের মধ্যে আসলে ছড়ায় দেয়া দরকার, যে আসলে ওই বিকেলটা কেমন ছিল, এটা নিয়ে নির্মলেন্দু গুণের একটা দারুণ কবিতা আছে, স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। তো আজকের শিশুরা বা আজকের এই তরুণ প্রজন্ম কিন্তু জানে না, ওরা শুধু ওই ভাষণটা জানে, ওই বিকেলটা তৈরি হওয়ার পিছনের ঘটনাগুলো জানে না, ওই বিকেলে আসলে কি ঘটছে সেটাও অনেকে জানে না। হয়তো ভিডিওতে দেখে অনেক মানুষ আসছে, কিন্তু ওই যে অনুভূতির কাছাকাছি পৌঁছে যাওয়া, যে এই 10 লাখ মানুষ কি অনুভূতি নিয়ে একজন বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য আসলে উপস্থিত হয়েছিল, ওই অনুভূতির জায়গায় কিন্তু এখন পৌঁছানো খুব কঠিন। পিছনে তো নিশ্চয়ই ঘটনা আছে। হ্যাঁ, তো এই এই বিষয়গুলো আসলে আমার কাছে মনে হয় যে এই তরুণ প্রজন্ম যাতে ভাষণ নির্ভর জায়গাটা থেকে বেরোয় আসে, একটু হলেও ওই সময়টাকে একটু অনুভব করতে পারে, ওই ফিলটুকু। এবং আরো একটা মজার বিষয় আপনাকে বলি, 71 সালের যে স্লোগান, যে স্লোগানগুলো কিন্তু আমাদের, আমি মনে করবো যে স্টিমুলি হিসেবে কাজ করেছে, সঞ্জীবনী হিসেবে কাজ করেছে। যে আমাদের রক্তে, যে আমরা বলি রক্তে আগুন প্রতিরোধ গড়ে, রক্তে আগুন প্রতিরোধ, এই কথা আপনার 1000 বার বললে কিন্তু রক্তে আগুন জ্বলবে না। কিন্তু তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটা বললে কিন্তু এমনি রক্ত ইয়া হয়, হ্যাঁ, লোম দাঁড়িয়ে যায় আমাদের। এই স্লোগানগুলো আসলে হারিয়ে গেছে আমাদের 71 সালে। সেই স্লোগানগুলোকে পুনর্জীবিত করা, সেই স্লোগানগুলোকে সকলের মধ্যে ছড়ায় দেয়া, যে 71 সালে এগুলো ছিল আমাদের আসলে মূল অস্ত্র। অস্ত্র হাতে তো যুদ্ধ শুরু করছি আমরা অনেক পরে, আসলে আমাদের তো অস্ত্র ছিল বাস, আমাদের অস্ত্র ছিল সাহস, অস্ত্র তো পেয়েছি অনেক পরে। তো সেই জায়গা থেকে আমার একটা ফিলোসফিক্যাল জায়গায় ছিল এটা, যে নতুন প্রজন্মের কাছে ওই বিকেলের একটা অনুভূতি পৌঁছে দেয়া, ওই টাইমটার অনুভূতিটা পৌঁছে দেয়া। আরেকটা বিষয়, যেহেতু স্লোগানের কথা বললেন, বর্তমান সময় যে স্লোগান আর তৎকালীন সময় যে স্লোগান, আপনার কাছে এটা কি মনে হয় যে এই বর্তমান সময়ের স্লোগানটাকে আরো শুদ্ধ এবং হচ্ছে রাজনৈতিকভাবে যে স্লোগানগুলো ব্যবহার করা হয়, এটা কি সেই সময়ের মতো হওয়া উচিত কিনা, বা ওইরকম করার জন্য যে একটা বার্তা দেওয়া, এরকম কোনো টেন্ডেন্সি আপনার ছিল কি? না, আসলে ওইরকম টেন্ডেন্সি ছিল না, এই সময় স্লোগানের সাথে মিলানোর কোনো ধরনের প্রবণতা আমার ছিল না। আমি যদি বলি জয় বাংলার আসলে স্ক্রিপ্ট, তাহলে জয় বাংলার স্ক্রিপ্ট আসলে 1971 সালের স্লোগান আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। এই ছাড়া যদি স্ক্রিপ্টের আসলে বাড়তি যদি অংশ বলেন, তাহলে আমি বলবো যে বাড়তি একটা অংশ হলো যে বঙ্গবন্ধুকে আহ্বান জানানো, গানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে আহ্বান জানানো স্টেজে, আর 15ই আগস্টের যে তাকে হত্যার যে নির্মমতা, সেইটাকে একটা স্মরণ করা এর মধ্য দিয়ে।
এবং 71 এবং 2021 এই দুইটাকে মেলানোর একটা প্রবণতা কিন্তু ছিল। সেটা আপনি খেয়াল করেছেন হয়তো, পোশাকে সেটা আমাদের ছিল, আয়োজনের মধ্যে কিছুটা ছিল, তারপরে সেই স্লোগানে ছিল, ভাষণে ছিল, অ্যারেঞ্জমেন্টের মধ্যে কিছুটা ছিল। এই সব কিছু মিলেই আমাদের একটা মেলানোর প্রবণতা ছিল, যে 21-এ এসে আসলে 71-কে অনুভব করা। এই হলো বিষয়। একটা বিষয় হচ্ছে যে এই যে নামটা দিয়েছেন জয় বাংলা, এটা অন্য কোনো নাম কি দেওয়া যেত? আচ্ছা, এর যে একটা সার্থকতা, আমরা তো জানি জয় বাংলা মানে হচ্ছে সেই তখন থেকে শুনে এখনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু শব্দটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। অভ্যস্ত, হ্যাঁ। তো শৈল্পিক জায়গা থেকে আপনি কোনো অন্য কোনো নাম চিন্তা করেছিলেন কিনা, আচ্ছা, নাকি এই ভাষণের কারণে যেহেতু জয় বাংলা শব্দই ব্যবহার হচ্ছে সে জায়গা থেকে দিয়েছেন, মানে সার্থকতার জায়গাটা আপনি? আচ্ছা, আমি আপনাকে একটু বলি যে আমি বিকল্প নাম চিন্তা করেছিলাম। বিকল্প নাম অনেকগুলো চিন্তা করেছিলাম, বলবো না সে নামগুলো, বেশ কিছু নাম আমার এখনো লেখা আছে, আমি চিন্তা করেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে এসে আমি জয় বাংলাতে এসে কেন ডিটারমিনেশনটা রাখলাম বা সিদ্ধান্ত নিলাম, খেয়াল করে দেখলাম যে আমাদের যে স্লোগান 71 সালে, সেই স্লোগানে জয় বাংলা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ, তার শেষ শব্দটা হলো জয় বাংলা। এবং আপনি মুভিতে হয়তো দেখেছেন কিংবা বই পড়লেও খেয়াল করেছেন হয়তো, যে 71 সালে একটা কনভারসেশন শেষ হলে জয় বাংলা ছিল লাস্ট শব্দ। বাঙালিদের মধ্যে যে কোনো কনভারসেশন শেষ হওয়ার ছিল, জয় বাংলা ছিল লাস্ট শব্দ আসলে, যেইটারই রেফারেন্স থেকে কিন্তু এখন আমরা এসে আমাদের বক্তব্যের শেষে এসে কিন্তু জয় বাংলা বলা রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত হয়েছে এবং জয় বাংলাকে জাতীয় স্লোগান করা হয়েছে তার কিছুদিন আগেই। সব কিছু মিলেই আসলে দেখলাম যে জয় বাংলাটা শ্রুতিমধুর, শুনতে ভালো লাগে এবং আমাদের বিষয়ের সাথে কানেক্টেড, যার কারণে নামটা শেষ পর্যন্ত জয় বাংলাই রাখা। এই নাটকটি যখন আপনি বিষয়টা গ্রহণ করলেন, এইটার যাত্রাটা কিভাবে শুরু হলো? ভিতরের থেকে শুরু, নাকি আপনি আগে থেকেই পরিকল্পনা করেছিলেন যে আজকে করা দরকার? এই যে জার্নিটার মধ্যে হচ্ছে আপনার এটাকে গ্রহণ করা, আপনি তো 26শে মার্চ বা 16 ডিসেম্বরের জন্য অন্য কোনো বিষয় নিয়ে করতেই পারতেন। হ্যাঁ, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আপনি এটা কেন বেছে নিলেন এই স্লোগানটা? আর এই স্লোগানের সাথে সাথে যখন আপনার স্ক্রিপ্ট ডেভেলপ হচ্ছিল বা ভাবছিলেন, তখন অভিনেতাদেরকে কীভাবে সংগ্রহ করলেন এবং এই মূল প্রোডাকশনটা কিভাবে দাঁড়ালো স্টেপ বাই স্টেপ, যদি আপনি একটু বলেন। আচ্ছা, সেটা হলো এই ভাবনাটা, আমি কোর্ট মার্শালের কথা বললাম, কোর্ট মার্শাল করি 2018-তে। 2019-এর সেপ্টেম্বরে আমি আরেকটা প্রোডাকশন করি, সেটার নাম ছিল হলো ব্লু হেলমেট, যেটা শান্তিরক্ষা মিশনে যে সেনাবাহিনীর সদস্যরা যায় এবং সেখানে যে তারা যে বিশ্ব শান্তির জন্য জীবন উৎসর্গ করে আসে, সেইটা নিয়ে আমি কাজ করতে যেয়ে আসলে জয় বাংলার অনুভূতিটা আমার ওই সময় তৈরি। তো ওই কাজ করতে যেয়ে আমার একটা ফিলিংস হলো এই যে আসলে আমরা যারা জাতিসংঘ মিশনে যায় তাদেরটা আমরা ভেবে নিয়ে এরা আসলে টাকা আর্ন করতে যায়, একদম। কিন্তু এই যে প্রায় শত শত মানুষ বছর কা বছর লাশ হয়ে ফিরতেছে, এই হিসাব কিন্তু আমরা কেউই রাখি না। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে এই যে মানে ওই কাজটা করতে যেয়ে আমি তখন খুঁজতেছিলাম যে আসলে 71 সালে আমাদের অনুভূতিটা কি ছিল, যে আমরা যে এই যে 30 লক্ষ মানুষ আত্মত্যাগ করলো, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিল, হারালো, সম্ভ্রম হারালো, এই জার্নিটা আসলে কি ছিল। মানে আমি ওই শান্তিরক্ষা মিশনের একজন সৈনিকের আত্মত্যাগ খুঁজতে যে 71-এ কোনো না কোনোভাবে চলে, যে এটা অনেক বড় সিদ্ধান্ত। তো আপনার ধরেন আজকে এই বাড়িতে আপনি থাকতে পারবেন না, আপনি যে ফসল আবাদ করেন, যে ফসল আপনার পেটে ঢোকে, সেই ফসল আপনি আবাদ করতে পারবেন না, আপনার রুটি রুজি বন্ধ হয়ে যাবে, আপনি জানেন, কিন্তু তারপরেও আপনি যুদ্ধ চান, তারপরে আপনি শান্তি চান, তারপরেও আপনার রক্ত দিতে কোনো দ্বিধা নাই। এটা তো অনেক বড় আসলে ত্যাগের বিষয়। তো ব্লু হেলমেট করতে যেই হলো আমার বেসিক্যালি 71-এ আরেকবার ফিরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হলো। এবং এই ফিরে যেতে যেই আমি আসলে প্রথম যেটা চিন্তা করলাম যে আসলে 7ই মার্চ এমন একটা দিন আমাদের, আমি মনে করবো 7ই মার্চ আসলে আমাদের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছে, শুধু কাগজে কলমের ঘোষণাটা আমরা হয়তো 26শে মার্চ পেয়েছি বঙ্গবন্ধুর কাছে, কিন্তু স্বাধীনতার যে আনুষ্ঠানিক ঘোষণা,
সেটা আমি মনে করি যে 7ই মার্চই আসলে হয়ে গেছে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই বক্তব্য বলার পরে আর আসলে কিছু থাকে না। তো কিন্তু 7ই মার্চ নিয়ে আসলে বাংলাদেশে কোনো মুভি নাই, 7ই মার্চ নিয়ে কোনো থিয়েটার নাই। 7ই মার্চটা আসলে হয়ে গেছে শুধু একটা দিবসের একটা ভাষণ প্লে করার মধ্য দিয়ে 7ই মার্চ শেষ হয় আসলে। ইদানিং এসে হয়তো শিশু চিত্রাঙ্কন শুরু হয়েছে, কিংবা হলো শিশুদের মধ্যে রচনা প্রতিযোগিতা কিংবা ওই ভাষণ বলা, এগুলো প্রতিযোগিতা ইদানিং এসে শুরু হয়েছে। কিন্তু এই যে যারা তরুণ প্রজন্ম, তরুণ প্রজন্মরা তো আমার কাছে মনে হয় যে পুরোপুরি বিভ্রান্ত আসলে। এখন তরুণ প্রজন্মের একটা বড় অংশ, যাদের মধ্যে আমি মনে করি যে দেশপ্রেম কাজ করে না, যাদের মধ্যে মুক্তিযুদ্ধ কোনো ধরনের ফিলিংস বহন করে না, যাদের মধ্যে আসলে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ কিংবা এই যে মা বোনদের সম্ভ্রমহানির যে বিষয়গুলো, এগুলো কোনো ধরনের ফিলিংস কাজ করে না। এগুলো তারা ইতিহাসের অক্ষর হিসেবে এখন পড়ে, মুখস্থ লেখে, পরীক্ষার জন্য পড়ে, ভাইবার জন্য পড়ে, আর লিখে, কোনো অনুভূতি কাজ করে না। তো সেই জায়গা থেকে আমি মনে করলাম যে 71 সালে স্লোগান ছিল, সেগুলো আমাকে খুঁজে পাইতে হয়েছে। এই জন্য আমি প্রথম যে চেষ্টাটা করি সেটা হলো, আমাদের মুনতাসির মামুন স্যার আছেন, মুনতাসির মামুন স্যারের সাথে আমি দেখা করি। দেখা করে স্যারের কাছ থেকে বইয়ের বেশ কিছু রেফারেন্স নেই, যে স্যার আমি 7ই মার্চ সম্পর্কে জানতে চাই, যেটুকু বই আছে সেটুকু আমার কাছে অপর্যাপ্ত মনে হচ্ছে, আপনি আমাকে এই জায়গায় হেল্প করেন। আর একটা আমি স্যার স্ক্রিপ্ট দাঁড় করাতে চাই, যদিও এটার কোনো স্ক্রিপ্ট থাকবে না, কিন্তু আপনি একটা সুপারভিশনের ব্যবস্থা করেন। এবং এইটা আরেকটা মজার বিষয় বলি, মুনতাসির স্যার মামুন স্যারের কাছে যাওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল হলো, আমি এটা ঢাকা রেসকোর্স ময়দানে করতে চেয়েছিলাম। তো স্যারকে যখন প্রথম জানালাম, তখন স্যার আমাকে ইন্সপায়ার্ড করলেন যে বাঁধন, তুমি এই ঠিক আছে বই, তুমি এটার কালেক্ট করো, এটা ঠিক আছে, তোমার উদ্যোগ ভালো, কিন্তু আমি তোমাকে পরামর্শ দিব যে তুমি ঢাকায় স্টেপটা নিও না। তখন আমি স্যারকে বললাম যে কেন নেব না? তখন স্যার বললো যে দেখো, তুমি আসলে থাকো ত্রিশালে, ঢাকায় অনেক আমলাতান্ত্রিক বিষয় আছে, তুমি এগুলো সামলাইতে যেয়ে দেখা যাবে থিয়েটারটা আর করতে পারবে না, বা থিয়েটারটা তোমার সামলায় ওঠা সম্ভব হবে না। তার থেকে তুমি তোমার ইউনিভার্সিটিতে যেহেতু কাজ করেছো বেশ কিছু, ওখানে তুমি হেল্প পাবা, তুমি ওইখানে ফার্স্ট কাজটা করো, সেকেন্ড কাজ যদি তোমার মনে হয় যদি কখনো সুযোগ পাও তাহলে তুমি ঢাকায় চেষ্টা করো, কিন্তু ফার্স্টটা ওখানে করো। তখন স্যারের পরামর্শেই আমি ত্রিশালেই ভাবা শুরু করলাম যে না, রেসকোর্স না, কাজটা ত্রিশালেই করব। তো এই করতে যেয়ে প্রথম আমি আমার বিভাগে আমাদের শিক্ষকদেরকে একটা প্রেজেন্টেশন দেখালাম, একটা মিটিংয়ে আলোচনা করলাম যে আমি এরকম একটা জিনিস ভাবছি, আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাতে চাই। প্রেজেন্টেশন সমস্ত শিক্ষকের উপস্থিতিতে প্রেজেন্টেশন দেখালাম, তারা খুবই অ্যাপ্রিসিয়েট করলেন। ওই দিনই আমি ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলে পরের দিন আমাদের মুজিববর্ষের একটা মিটিং ছিল, সেখানে আমি 10 মিনিটের পুরো বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক কর্মকর্তা সেখানে উপস্থিত, আমি সেখানে কেউই না, মানে আমি ওই কমিটির কেউই না, বাট ভাইস চ্যান্সেলর অনুমতি সাপেক্ষে আমি 10 মিনিট একটা সময় পেয়েছি যে আমি একটা আইডিয়া প্রেজেন্টেশন করব মুজিববর্ষ উপলক্ষে, যে আইডিয়াটা যদি সবাই সর্বসম্মতিতে গ্র্যান্ড করে তাহলে করা হবে। তো আমি 10 মিনিট সময় পাইছিলাম, বেশি পাইনি, কিন্তু আমার এটা একটা স্মরণীয় দিন, যে সেই দিন ফুল হাউস এইটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং সবাই এটা সমস্যারে রাজি হয়। তারপরে এটা নিয়ে আসলে যেটা শুরু হলো, যে আমরা চেয়েছিলাম এটা গ্রিনস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অংশ হবে। এই জন্য আমি আইসিটি মিনিস্টার জনাব আহমেদ পলক ভাইয়ের সাথে দেখা করেছি, আইসিটি ডিভিশনে একাধিকবার গিয়েছি, কালচারাল মিনিস্টারের সাথে দেখা করেছি, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকি স্যারের সাথে দেখা করেছি, সবাইকে জানিয়েছি বিষয়গুলো, প্রপোজাল দিয়েছি, নানান দিক থেকে বিভিন্ন মানুষ আশ্বাস দিয়েছিল যে এটা সহযোগিতা করবে। আইসিটি ডিভিশন অনেকখানি কাজেও এগিয়ে রেখেছিল, কিন্তু যখন করোনা চলে আসলো আসলে 17ই মার্চ, যখন এরকম 13 মার্চ থেকে আমরা জানতেছিলাম যে সম্ভবত একটা নির্দেশনা আসতেছে বিশ্ববিদ্যালয় বন্ধের, তখনও আমরা প্রস্তুতি থামাইনি। অনেকেই বলছে যে প্রস্তুতি থামায় দাও, টাকা খরচ করো না, আগে দেখো, কিন্তু আমি আসলে আমি বলবো যে 13ই মার্চ থেকে শোনার পরও আমি 17ই মার্চ পর্যন্ত মিনিমাম অনেকগুলো টাকা খরচ করে ফেলছি, কারণ আমি চাচ্ছিলাম যে আমার গোল অনুযায়ী যদি কোনো কারণে ক্যাম্পাস খোলা থাকে যাতে শো মিস না হয় 26 মার্চ। ওই সময়টা আইসিটি ডিভিশন থেকে তারা, আমি আমাদের এখান থেকে বিশ্ববিদ্যালয় থেকে 100 জন শিক্ষকের একটা কমিটি করে দেওয়া হয়েছিল আমাকে, 100 জন শিক্ষকের প্রত্যেক বিভাগ থেকে মিলে। এবং যদিও সবাই কাজ করেনি শেষ পর্যন্ত, নামে কাগজ কলমেই ছিল শেষ পর্যন্ত, কিন্তু দিয়েছিল প্রত্যেক বিভাগ থেকে 2-3 জন করে শিক্ষক মিলে দিয়েছিল।
তো ওই সময়টা একটা ব্যাপক কর্মযজ্ঞ আসলে শুরু হয়ে গেছিল গোটা ক্যাম্পাসে, এবং আমার বিশ্বাস ছিল যে ওই সময়টা হয়তো আমরা গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড কমিটির সাথে আমার একাধিকবার চ্যাটিং হয়েছে। আমি একটা কমিটি করে দিয়েছিলাম যারা ইন্টারন্যাশনাল ডিগ্রি করে আসছে বিভিন্ন দেশ থেকে, আমেরিকা কিংবা হলো ইংল্যান্ড, এরকম 3 জন মানুষের মাধ্যমে একটা টিম গঠন করে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে, যারা ওয়ার্ল্ড রেকর্ড কমিটির সাথে নিয়মিত যোগাযোগ করতেছিল। তো এই প্রস্তুতিগুলো ওই সময় ছিল, কিন্তু সব স্টপ হয়ে গেল 17ই মার্চ, এবং আমি প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়লাম। একদিকে একটা অর্থনৈতিক ইনভেস্ট ছিল আমার, যেটা আসলে বলা যায় যে ঘরের যে মূলধন সেটা নিয়ে যেয়ে দিয়ে কাজটা শুরু করা, কাজটা স্টপ হলো, বিশ্ববিদ্যালয় থেকে টাকা পাচ্ছি না, তারপরে এই জিনিসগুলা কবে হবে একটা অনিশ্চিত যাত্রার মধ্যে পড়ে গেলাম। কিন্তু মনের মধ্যে আকাঙ্ক্ষাটা আসলে নষ্ট করিনি, মনের মধ্যে আমি এটাকে সত্যভাবেই রেখে দিয়েছিলাম যে যদি কোনোদিন সুযোগ পাই তাহলে জয় বাংলা আবার করব। তো তারপরে আসলে দীর্ঘ প্রায় 2.5 বছর চলে গেল এইভাবে, 2020-এর মার্চ থেকে 2021-এর ডিসেম্বর, মানে প্রায় 1.5 বছরের একটু বেশি সময়। এই সময়টায় আসলে যেটা করলাম আমরা, সেটা হলো যখন আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা শুরু হলো সারা বাংলাদেশে, তখন আমরা এই জয় বাংলা টিমের পক্ষ থেকে বাংলাদেশের একটা 50 ফিটের পতাকা আছে আমাদের বানানো, কোর্ট মার্শালে আমরা ব্যবহার করেছিলাম এই পতাকাটা। ওই পতাকাটা আমরা এই বঙ্গবন্ধুর যে ভাস্কর্য আছে তার পিছনে দিয়ে, উদ্বোধনের ঘটনাটা তো আপনাকে একটু বলেছি, যে উদ্বোধনের দিন অনেকে আসলো যে প্লাকার্ড ভেঙে ফেলবে, পরে ওই মোটিভটাই ছিল আসলে 7ই মার্চকেই ফোকাস করার জন্য, যেহেতু স্কাল্পচারটাই আসলে ওইটা। পরে সেকেন্ড ডেতে আবার নিজের জায়গা থেকেই বললাম যে না, বঙ্গবন্ধু ভাস্কর্য কেন্দ্রিক কিছু করতে হবে, ওটা জয় বাংলার নাম দিয়ে মুজিব মানেই বাংলাদেশ নামে আমরা একটা ইনস্টলেশন আর্ট করলাম, যে পুরো বাংলাদেশের ফ্ল্যাগটা ব্যাকগ্রাউন্ডে দিলাম আর সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্কাল্পচার। এটা করোনাকালীন সময়েই, এটা হলো 2020-এর ডিসেম্বরে করলাম আমরা। আচ্ছা, 20-এর ডিসেম্বরে এই ইনস্টলেশন আর্ট করলাম। একটা হলো 20-এর 17ই মার্চ করলাম হলো জয় বাংলা ইনস্টলেশন আর্ট, আর একটা করলাম হলো মুজিব মানে বাংলাদেশ ইনস্টলেশন আর্ট হলো ইয়েতে আপনার ডিসেম্বরে, 2021-এর ডিসেম্বরে, না সরি 20-এর ডিসেম্বরে। আর তারপরে তো এসে 21-এর ডিসেম্বরে হলো জয় বাংলা শোই হলো। জয় বাংলা শো হওয়ার পরেও 22-এর 26শে মার্চ আমরা এই জয় বাংলার টিমের পক্ষ থেকে আরো একটা ইনস্টলেশন আর্ট করছি বদ্ধভূমির দেশে। এই বদ্ধভূমির দেশেটা ছিল এরকম যে বাংলাদেশের 64 জেলায় যে বদ্ধভূমিটা তৈরি হয়েছে, এই 7ই মার্চের ডাকের কারণেই তো, মুক্তি সংগ্রামে ঝাঁপায় পড়লো দেখেই তো বদ্ধভূমিটা আসলে তৈরি হলো। সেই রেফারেন্সটাকে উপস্থাপন করার জন্য ছোট্ট একটু পারফরমেন্স যুক্ত করে 64 জেলার যে রিনাউন্ড যে বদ্ধভূমিগুলো আছে সেগুলোর নাম ইনস্টলেশন করে আমাদের একটা বড় উঁচু জায়গা আছে, সেই জায়গাটাতে আমরা বদ্ধভূমির দেশে করে একটা ইনস্টলেশন আর্ট করলাম। তাহলে এই জয় বাংলা আসলে জার্নিটা অনেক বড়, এই বদ্ধভূমির দেশের মধ্য দিয়ে আসলে এই জার্নিটা শেষ হয় জয় বাংলা। আর আর কোথায় জানি ছিলাম, মূলত জার্নিটা মনে হয় বলতে পারছি। বোঝা হয়ে গেছে। এবার পারফর্মার আপনি কিভাবে? আচ্ছা, পারফর্মার কালেকশনের যে বিষয়টা বলি, এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাকে আসলে যখন কাজটার অনুমতি দিল, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনই আসলে একটা চিঠি ইস্যু করলো যে প্রত্যেক বিভাগ থেকে, আমাদের 23টা বিভাগ ছিল তখন, এই 23টা বিভাগ থেকে 100 জন করে স্টুডেন্ট প্রত্যেকটা বিভাগ প্রোভাইড করবে নামের তালিকা, যদিও সেই নামের তালিকা আমার কাছে এসে সবগুলো পৌঁছায়নি। যদি এই ইতিহাস কোনোদিন আলোচনা হয় নিশ্চয়ই সেগুলো আমি তুলে ধরবো, যে আসলে সবাই তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে বলে ফেনা তুলে ফেলে, শেখ হাসিনার আদর্শের লোক বলে ফেনা তুলে ফেলে, কিন্তু এরকম একটা কাজেও কিন্তু অনেকের অসহযোগিতা ছিল। তো সেই জায়গা থেকে সবাইকে তালিকা পাঠানোর কথা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সকল বিভাগ দপ্তরে চিঠি দিয়ে দিল, এবং সেই চিঠির এগেনস্টে আমি নাম পাওয়া শুরু করলাম। 5 দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকেল 3টার পরে সমস্ত ক্লাস ছুটি ঘোষণা করে দিল, এবং সবাইকে মাঠে উপস্থিত থেকে এই রিহার্সালে অংশ নেওয়ার ব্যবস্থা করে দিল। এইভাবেই আসলে মূলত ধীরে 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 আসলে দিলেও যেটা হয়, আপনার বিকেল 3টা থেকে আমাদের রিহার্সাল থাকতো, যদিও শীতকাল, অনেকেই আছে যারা বাস ধরে চলে যেত। আমি ওই যে বলছি আপনাকে যে ওই অনুভূতিটুকু তো আসলে যাচ্ছে না এই ইয়াং জেনারেশনের কাছে, নাড়া দিচ্ছে না। যদিও আমি 7-8 দিন 10 দিন আগে থেকে আমার মঞ্চ প্রস্তুত করা, মাঠ প্রস্তুত করা সেগুলো শুরু করে দিয়েছিলাম, মানুষ দেখতে পাচ্ছিল কর্মযজ্ঞ, তার আগে থেকে দেয়ালে লিখন নানান দিকে কিন্তু চলতেছিল।
ক্যাম্পাসে একটা সাত রব ছিল, কিন্তু তারপরও আমি স্টুডেন্টের সংকট ফিল করছিলাম। শেষে আমি ভেবেছিলাম যে হয়তো এটা 700 প্লাস মাইনাসের মধ্যেই থাকবে পারফরমেন্স, 2020-এর টার্গেট অ্যাচিভ করতে পারবো না। কিন্তু শেষ দিনেই আসলে একটা চমক ঘটে গেল, যেদিন আসলে 16ই ডিসেম্বর, সেদিন আমরা পারফর্মার কাউন্ট করলাম। টোটাল কাউন্ট করে আমরা দেখলাম যে পারফর্মার সংখ্যা প্রায় 1400 প্লাস। 1400 প্লাস। কিন্তু আসলে এনভায়রনমেন্টাল থিয়েটারের পারফর্মার আসলে গোনার আসলে কিছু নাই, কারণ আমি মনে করি যে সবাই পারফর্ম করে, কিন্তু তারপরেও আমাদের একটা কাউন্ট তো রাখতে হয়, সেই জায়গা থেকে রাখা। কারণ আমার বিশ্বাস যে ভিডিও ক্লিপেও আপনি হয়তো খেয়াল করেছেন, যখন স্লোগান মাঠেররা বসে দিচ্ছে কথার কথা, ওর পাশে যে দাঁড়ানো আছে তারাও কিন্তু হাত তুলে স্লোগানটা ধরছে। আপনি খেয়াল করেছেন কিনা, একটা ফুটেজ আছে এরকম। তাহলে সাধারণ মানুষও আসলে অন্তর্ভুক্ত হয়ে গেছিল। আর এই গল্পটা হলো ত্রিমাত্রিক জায়গা থেকে। আমরা হলো, আপনি পারফরমেন্সটা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের স্টেজ ছিল, অডিয়েন্স ছিল, তারপরে আবার মাঠেই অডিয়েন্স ছিল, সবাই কিন্তু পারফর্ম করেছে। আর সাধারণ যারা দর্শক একেবারে, তারা কিন্তু একটা বাঁশের বেরিয়ার বাইরে ছিল। সাধারণ দর্শকদেরকে আমরা বলেছিলাম যে আপনারা মাঠে এসে ঢোকেন, আমরা আহ্বান করেছিলাম। যারা রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল তাদেরকে আমরা চেয়েছিলাম মাঠে ঢুকাতে, কিন্তু তারা আসলে বোঝেনি। আচ্ছা, একটা কোশ্চেন, হ্যাঁ, যারা হচ্ছে মাঠে ছিল এটা কি অডিয়েন্স হিসেবে রাখছিলাম? পারফর্মার, পারফর্মার। তারা পারফর্মার। আর পেছনে যারা ছিল ওরা কিন্তু এক ধরনের ইনভলভমেন্ট মধ্যে লাগছিল আপনার জায়গার ডিজাইনের ভেতরে। হ্যাঁ, পিছনের দিকে বলছিলেন যে পিছনের দিকে। আমি যেটা বললাম, আমার একটু কনফিউশন ছিল যে অডিয়েন্স যেহেতু পুরো মাঠ জুড়েই আপনার পারফর্মার, হ্যাঁ, তো অডিয়েন্সটা পরে আমি রিয়েলাইজ করলাম যে পিছনে যারা আছে রাস্তার সাইড দিয়ে, বাঁশের সাইড দিয়ে অনেকে ছিল, অনেক হচ্ছে। আমার বিষয়ে আরেকটা প্রশ্ন, কিন্তু অডিয়েন্স কিন্তু মাঠেও ঢুকে গেছে। হ্যাঁ, অডিয়েন্স 700, যে বললাম 700টা 1400 হলো কিভাবে আসলে? অডিয়েন্স অডিয়েন্স ঢুকে গেছে, কিন্তু একটা অংশকে আমরা ঢুকাইতে পারিনি, কারণ সবাই তো বুঝতেছে না বিষয়টা। যারা স্টুডেন্ট তারা বুঝে গেছে, অনেক স্টুডেন্ট আছে যারা বাইরে দাঁড়াই ছিল, এই বাসের পাশে দাঁড়াই ছিল, যারা বোঝে না যে ভিতরে ঢোকা। এমনকি যারা হচ্ছে রিহার্সাল একবার দেখছে, হ্যাঁ, তারা এসে ঢুকে পড়ছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই এতগুলো মানে পারফর্মার নিয়ে আপনি কাজ করলেন 2 ঘন্টা করে, 3টা থেকে 5টা, এই রিহার্সাল প্রসেসটা কেমন ছিল? আচ্ছা, রিহার্সাল প্রসেসটা আমি বলি। রিহার্সাল প্রসেসটা আসলে, যেহেতু স্লোগানই আমাদের আসলে বড় শক্তি, সেই জায়গা থেকে আমরা আসলে যেটা করেছিলাম যে ক্যাম্পাসে আমরা মশাল মিছিল করেছি, 100 মশাল নিয়ে মুজিব বর্ষে মশাল মিছিল একটা করেছি একদিন। এটা কি প্রক্রিয়ার মধ্যে? প্রক্রিয়ার মধ্যে আমরা পুরো ক্যাম্পাস জুড়ে একদিন মশাল মিছিল করেছি। এছাড়াও আমরা মশাল মিছিল করেছি 2বার। একটা করেছি ওই যে 17ই মার্চ যখন বন্ধ হয়ে গেল তার আগে একবার, আবার 16ই ডিসেম্বরের আগে 14ই ডিসেম্বর রাতে আমরা মশাল মিছিল করেছি এখানে। আর এছাড়া যেটা হলো যে মাঠে যখন আসলে এই 2 ঘন্টায় যারা আসতো, মাঠে আমাদের যারা স্লোগান মাস্টার ছিল, আমরা আরেকটা বিষয় আপনাকে বলিনি, আমরা ক্যাম্পাসে একটা কে হবে স্লোগান মাস্টার নামে একটা কম্পিটিশনের আয়োজন করেছিলাম। এখান থেকে আমরা প্রায় 40 জন স্লোগান মাস্টারের স্লোগান শুনে শুনে আমরা প্রায় 10 জনকে সিলেক্ট করেছিলাম, যে 10 জন আসলে শেষ পর্যন্ত 10 জন থেকে 8 জন আমাদের পারফরমেন্স করেছে মূল ইয়েতে, স্লোগান। তো এই স্লোগান মাস্টাররাই আসলে, যারা আসলে ম্যাক্সিমামই যারা মানে বেশিরভাগ সময় তারা স্লোগানই দেয়। ফলে স্লোগান মাস্টারদের আমাদের খুব বেশি যে ট্রেন আপ করাইতে হয়েছে এরকমটা না। তাদেরকে হয়তো 1 ঘন্টা 3 ঘন্টা এভাবে বসতে হয়েছে তাদের সাথে, তারা মোটামুটি সেটা বুঝে গেছে যে ওই সময় টোনটা কি হবে বা কিভাবে দিতে হবে। আর যারা স্টুডেন্ট ছিল, তারা আসলে যে মাঠে এসেছে স্লোগানগুলো শিখেছে,
শেখার পরে তাদের ইনস্ট্রাকশন ছিল যে তোমরা 16 ডিসেম্বর দুপুর 2:30টার সময় তোমরা এই জোন, আমরা পুরো ক্যাম্পাসটাকেই, আমাদের পারফরমেন্স এরিয়া ছিল কিন্তু 57 একর। আচ্ছা এই হলের, বঙ্গমাতা হলের এখান থেকে একটা মিছিল শুরু হয়েছে, বঙ্গবন্ধু হলের ওখান থেকে একটা মিছিল শুরু হয়েছে, কলা ভবনের এখান থেকে একটা মিছিল শুরু হয়েছে, ল ফ্যাকাল্টির ওখান থেকে একটা মিছিল শুরু হয়েছে। এই মিছিলগুলো আগে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে আধা ঘন্টা। আচ্ছা মানে যখন আপনার এই ভিডিও ডকুমেন্টেশনগুলো আমি করতে পারিনি, মানে ওই ডকুমেন্টেশনটা আরও কমপ্লিট হলে আমি হয়তো সেগুলো ইনক্লুড করতে পারবো। আচ্ছা যে পুরো ক্যাম্পাসটা আসলে ওই মুহূর্তে একটা ঢাকার ঠিক শাহবাগ কেন্দ্রিক যে জার্নিটা তৈরি হয়েছিল, যে চারদিক থেকে মিছিল আসতেছে, একটা জটলা ঢুকতেছে, এই ঢুকতেছে, ওই ঢুকতেছে, এই কাওয়াজটা আমরা ক্যাম্পাসে তৈরি করেছি প্রায় 2:30টা থেকে 3টা পর্যন্ত। আচ্ছা এই 2:30টা থেকে এরা এই আধা ঘন্টায় মিছিল কন্টিনিউ করার পরবর্তীতে এরা সবাই মাঠে গেছে। আচ্ছা মাঠে যাওয়ার পরে এদেরকে একটু জাস্ট, আমরা ওখানে মাঠে যাওয়ার পরে কিছু সময় নিয়েছি এই জন্যেই, আমাদের প্রস্তুতির জন্য, যে ওই সময় করোনার সময় যেহেতু ছিল, ফলে একটু যাতে ডিসিপ্লিন থাকে বিষয়গুলো, যাতে দূরত্বটা ঠিক থাকে, সব কিছু মিলে, মানে যাতে কোনো এলোমেলো না লাগে, ওইটুকু ঠিক করতে আমরা প্রায় মনে হয় 5-10 মিনিটের মতো সময় নিয়েছি, জাস্ট মানে আসা লাইনগুলোকে বসায় দিয়ে একটু ঠিকঠাক করে দেওয়া যায়। ওই যে ঠিকঠাক করার বিষয়টা কিন্তু পারফরমেন্স চলাকালীন চলছে এরকম? পারফরমেন্সই চলতেছে ওখানে, যারা ঠিক করছে তারাও পারফর্মার, আচ্ছা যারা মানে প্রথম আসছে সেও তো পারফর্মার, ফলে পারফর্মাররাই নিজেরাই নিজেদেরকে আসলে ডিস্ট্রিবিউট করে ফেলছে ওই সাজানোর বিষয়টা। কারণ ন্যাচারালি মিছিলে তো হয় যে এই আঁকান বাঁকান মানে সোজা হয় সেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো আছে মাঠেও, আপনি দেখবেন যে একটা ডিসিপ্লিনে সাজানো সবাই, তো ওই ডিসিপ্লিনটা পারফর্মাররাই রেডি করে ফেলে। দেন এইটা হওয়ার সাথে সাথেই আপনার আমার আরেকটা ঘোষণা আসে যে আমরা এখন দ্বিতীয় পর্ব, আমাদের 2টা পর্ব ছিল আসলে জয় বাংলার। প্রথম পর্ব ছিল রেসকোর্স অভিমুখে মিছিল, আর দ্বিতীয় পর্ব হলো 7ই মার্চ 1971। এই 2টা পর্ব ছিল, এই 2টা পর্বকে আমরা ব্লেন্ড করে ফেলেছিলাম, ব্লেন্ড করে আমরা এই পুরো দৃশ্যটা শেষ করি, এই আর কি। এই জন্য আমাদের প্রস্তুতি হিসাবে ধরেন যে আমি বাঁশ কিনেছিলাম, আমার মনে হয় যে প্রায় 100-2 মতো, 100-2 বাঁশ কেনা হয়েছিল। মানে চারদিকে যাতে ঢুকতে না পারে, মানে যেভাবে না না না, সেটা তো আপনার ডেকোরেটর দিয়ে ব্যারিয়ার দেয়াই ছিল, বাঁশের লাঠি তৈরি করো। ও আচ্ছা আচ্ছা, সেই বাঁশের লাঠির জন্য প্রায় 200 বাঁশ কেনা হয়েছিল আমাদের। তারপরে আমরা ওই কলরেডির সেই মাইক্রোফোন, এগুলো হাতে বানিয়েছে ছেলেমেয়েরা, চারুকলা ছেলেমেয়েরা অনেকেই কাজ করেছে। তারপরে এই যে প্রপস আপনি দেখলেন, যে ক্যামেরা, ভিডিও ক্যামেরা, এগুলো তৈরি করা। তারপরে ওই সময় সাংবাদিকদের কাছে যে ক্যামেরা ছিল, রিয়েল ছোট ক্যামেরা, সেগুলো কালেক্ট করা। পোশাক কালেক্ট করা, পোশাক আমরা অনেকগুলো আছে যেগুলো ঢাকা থেকে বানিয়ে নিয়ে আছি, প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি পোশাক আমরা কিনে নিয়ে এসেছিলাম। পোশাকের ক্ষেত্রে এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যেভাবে দেখলাম গর্জিয়াস টাইপের সবগুলো, আপনি কি ওই সময়ের সঙ্গে এই বর্তমান সময়কে কোনো ধরনের কম্পেয়ার করতে চেয়েছিলেন? আমি শুরুতে আপনাকে বলেছি যে 71-এর সাথে 21-কে আমি একটা মেলানোর চেষ্টা করেছি, যে আমি চাইনি যে পুরোটাই আমি 71-এ থাকবো, আমি চাইনি যে পুরোটাই 21-এ থাকবো। আমি চেয়েছিলাম যে যাতে একটা ফ্লেভার বা কালারে একটা যাতে ফ্লেভার আসে, যে হ্যাঁ আমি একটু ওল্ড এজ টাইমে আছি বা সামথিং, একটু ডিফারেন্ট যাতে লাগে পুরো এনভায়রনমেন্টটাকে, সেই জায়গা থেকে আমার চেষ্টা ছিল। এবং আরও মজার বিষয় আপনাকে বলি, যে আমি ফেসবুকে কয়েকদিন আমরা প্রচারণা চালিয়েছি যে আপনারা আসার সময় সাদা রঙের পোশাক পরে আসবেন, কিছু না থাকলে খালি গায়ে আসবেন, তারপরেও কোনো ধরনের রঙিন পোশাক বা এগুলো মানে বর্জন করবেন, এইভাবে আমরা ইনস্ট্রাকশন কয়েকদিন ফেসবুকের মাধ্যমে, তারপরে এই রিহার্সালের মাধ্যমে আমরা এই ইনস্ট্রাকশনগুলো দিয়েছি, যার কারণে আপনি খেয়াল করে দেখবেন যে অনেকেই সাদার আধিক্যটা আপনি পাবেন, যে সাদা রঙের সাদা কালোটা একটু বেশি ছিল, মানে হ্যাঁ। ওই সময়কে ধরার জন্য ধরার জন্য আমরা একটু সাদা কালোর আধিক্যটা বেশি দিয়েছি। আবার দর্শকের সঙ্গে এরকম কম্বিনেশনটা, ওই যে আপনাকে বললাম দর্শকের সাথে কম্বিনেশন বলতে দর্শকই তো পারফর্মার হয়ে গেছে। দর্শক কিভাবে পারফর্মার হলো, এটা 2টা আপনি উদাহরণ দেখলে আপনি টের পাবেন। সেটা হলো যে বিশেষ করে যখন বঙ্গবন্ধুকে আহ্বান জানানো হয়, বাংলার আকাশে বাংলার বাতাসে, এই গানটার সাথে যখন কোরিওগ্রাফিটা হয়, তখন কিন্তু পুরো মাঠ জুড়ে কোরিওগ্রাফিটা হয়, সবাই একদম স্টেজে যে থাকে কিংবা মাঠে যে থাকে সবাই সেই কোরিওগ্রাফিটাতে অংশগ্রহণ করে। বিশেষ করে 15ই আগস্টে যখন বঙ্গবন্ধু হত্যার বিষয়টা আসে, তখন কিন্তু এই 1400 মানুষ একসাথে শুয়ে পড়ছে, তারা ওই
সময়টাকে জাস্ট ধরার জন্য বা ওই স্মৃতিটুকুকে স্মরণ করার জন্য। তো এই বিষয়গুলোর মধ্য দিয়ে আসলে যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আসলে দর্শকও পারফরমেন্সের অংশ হয়ে উঠলো বা পারফর্মার হয়ে উঠলো, যেটা শেখনার বলে আসলে। আরেকটা বিষয় হচ্ছে যদি পারফরমেন্সে যেহেতু একটা ড্রামাটিক অ্যাকশন থাকে প্রত্যেকটা নাটকে, সেক্ষেত্রে কিন্তু একটু ড্রামাটিক ওই অ্যাকশনটা মোডটা কিন্তু কমই ছিল। আচ্ছা, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আপনি এটাকে মানে নাটকের জায়গাটা কীভাবে বলবেন? আচ্ছা, ড্রামাটিক অ্যাকশন বলতে আসলে দেখেন থিয়েটার তো আসলে বহুভাবে হচ্ছে ওয়ার্ল্ডে, থিয়েটার বহুভাবে হচ্ছে এখন। ধরেন যে মেয়ার হোল্ড যেভাবে থিয়েটার করে বা মেয়ার হোল্ডে যেভাবে থিয়েটারের যেভাবে উনি থিয়েটারকে দেখে, ঠিক তার উল্টা পিঠে দেখে তো স্তানিস্লাভস্কি। আবার ধরেন যে স্তানিস্লাভস্কি যেভাবে দেখে থিয়েটারকে, ঠিক তার বিপরীত জায়গা থেকে দেখে ব্রেখট। তো তত্ত্ব এবং এন্টি তত্ত্বের জায়গাগুলো আছে। আমার কাছে এইটা আমি কখনোই ভাবি না যে নাটক সবসময় দ্বন্দ্ব নির্ভর হতে হবে, নাটক সবসময় সংলাপ নির্ভর হতে হবে। আমার কাছে মনে হয় ওই যুগটা আমরা পার হয়ে চলে আসছি। নাটক আমার কাছে যেটা মনে হয় যে নাটকে আমি যা বলতে চাই সেই তার একটা যদি গল্প থাকে, একটা লাইন আপ থাকে। এখন আমার এখানে ধরেন যে প্রোটাগনিস্টকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার কিন্তু কোনো অ্যান্টাগনিস্ট নাই এখানে। ফলে প্রোটাগনিস্টকে আমি যতভাবে আসলে ফোকাস করতে পারি, যতভাবে গ্লোরিফাই করতে পারি, তত বেশি কিন্তু আমার গল্পটা বলার ক্ষেত্রে কমিউনিকেটিভ হবে অনেক বেশি। কিন্তু স্যার অ্যান্টাগনিস্ট কিন্তু আছে সাইকোলজিক্যালি, যে বারবার উচ্চারণ করছে ইয়া খান। ও হ্যাঁ 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 হ্যাঁ, ভিজুয়ালি নাই, রাইট, হ্যাঁ ডায়লগে আছে, ডায়লগে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ফলে আমরা দ্বন্দ্বের যে জায়গাটা দেখি সেটা আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মধ্যেই দ্বন্দ্বের জায়গাটা দেখি, কিন্তু দ্বন্দ্বের যে জায়গাটা দেখি আমরা কিন্তু স্লোগানের মধ্যে দেখি। বলে যে বীর বাঙালি বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, এখানে কিন্তু দ্বন্দ্ব আছে এক ধরনের। আপনার বঙ্গবন্ধু যখন বলছে যে আপনারা ব্যারাকে থাকেন, আপনারা আমাদের ভাই, আবার ওইটা বলতেছে যে রাস্তাঘাট সব বন্ধ করে দাও। হ্যাঁ, এই দ্বন্দ্ব কিন্তু আছে আসলে প্রচলিত, যেরকম সংলাপের মধ্য দিয়ে দ্বন্দ্ব বা ক্যারেক্টারের যে দ্বন্দ্ব, সেটা হয়তো আমরা না দেখলেও দ্বন্দ্ব আছে। তো স্যার এখান থেকে আমি যদি বলি যে ন্যারেটর বা ন্যারেটিভ স্টাইল কিনা, যে সে সংলাপ বলছে বক্তৃতা টাইপের, হ্যাঁ, যদি আমি বলি লেখার ক্ষেত্রে যদি বলি যেটা কোনো স্টাইলের বেসিক কিনা, সেক্ষেত্রে মানে ন্যারেশন কি আসলে বলবো আমরা, কারণ এটা একদম স্টাবলিশড একটা বঙ্গবন্ধুর ভাষণ আসলে। মানে এটা সংলাপ বলাটাও আমার কাছে মনে হবে না ঠিক, এটা আমরা ভাষণই বলতে পারি, একটা স্পিচ আসলে বঙ্গবন্ধু। তো সেই জায়গা থেকে আমাদের তো ফোকাসের জায়গাটাই ছিল আসলে ওনার স্পিচ এবং ওনাকে আসলে জীবন্তভাবে উপস্থাপন করা। যদি আমি বলি যে আমরা ওনাকে টিভি ক্যামেরায় দেখি, ফুটেজে দেখি, কিন্তু বঙ্গবন্ধু রিয়েলি আমার সামনে আসলে বা ওই ধরনের একটা ক্রাউড তৈরি হলে কি অনুভূতিটা আসলে আমার মধ্যে দাঁড়ায়, ওই জায়গাটায় নাড়া দেওয়াটাই হলো আসলে মূল লক্ষ্য ছিল। গল্প বলা আসলে যদি বলি যে এর মধ্য দিয়ে যতটুকু গল্প আসলে মানুষ বুঝে নিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু লাইটের দেখেন আপনি এই শেখনার কিন্তু নিজেই বলেছে যে টেক্সট নাইদার টেক্সট, টেক্সট থাকতেও পারে নাও থাকতে পারে, এবং ইম্প্রোভাইজেশনাল বলেছে কিন্তু। তো সেই জায়গা থেকে লেখার স্ক্রিপ্ট লাগবে তা নয়, এটা স্ক্রিপ্ট হয়েও উঠতে পারে। জি, যে কোনো একটা বিষয় কিন্তু স্ক্রিপ্ট হয়ে উঠতে পারে ইম্প্রোভাইজেশনের মধ্য দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা সেই জায়গা থেকে টেক্সটের জায়গায় ওইটুকুই, ওই স্লোগান আর ভাষণ আর কিছু ইনস্ট্রাকশন, যে এই পরে এই হবে, এই হবে, এইখান থেকে এই দিক দিয়ে গাড়ি ঢুকবে, এই জায়গায় এই থাকবে, এই কিছু ইনস্ট্রাকশন ছাড়া। সোর্স অফ লাইট তো ন্যাচারাল ছিল, একদম ন্যাচারাল ডে লাইট, এবং ওই এই ডে লাইটের জায়গাটা হলো ওই টাইমটাকে ধরা। এবং আরেকটা আপনি দেখবেন যে ওই টাইমটা ছিল কিন্তু আমাদের 2021-এর 16 ডিসেম্বর ছিল কিন্তু আমাদের বিজয়ের সুবর্ণ জয়ন্তী। তো এই মানে বিজয়ের 50 বছর ছিল ওই 16 ডিসেম্বরটা। তো আমরা ওই 7ই মার্চকে ওইভাবে কানেক্ট করছি যে 7ই মার্চের কারণেই তো আমরা ধরেন যে একটা বড় কারণ তো আমাদের 16 ডিসেম্বর পাওয়া। 16 ডিসেম্বরের যদি আমি বিজয় বলি, তার একটা বড় শুরুর কারণ তো ওইটা একটা। কোরিওগ্রাফি ব্যবহার ছিল খুব ভালো। হ্যাঁ, কোরিওগ্রাফির ব্যবহার ছিল। আপনি মানে কোরিওগ্রাফিটা কোন লজিক্যালি ভাবে আপনি এটি করছেন? আচ্ছা, সেটা হলো লজিক্যাল জায়গাটা হলো এরকম যে আমি আবারও ওই জায়গা থেকেই বলি। 1400 পারফর্মার একসঙ্গে কোরিওগ্রাফি।
হ্যাঁ, এইটা হলো একটু ট্রিক্সও বলতে পারেন, যে আসলে কোরিওগ্রাফির জায়গাগুলো আপনি দেখবেন এত সহজ কোরিওগ্রাফি, হ্যাঁ, যে যে কেউ যে কোনো সময় এসে আসলে এটাকে মিলায় ফেলতে মিলিয়ে পারে। ফেলতে পারে। তো আসলে সহজ এই জন্যই রেখেছিলাম, যাতে মানে কেউ এসে কোনো জটিলতায় না পড়ে, যে এসে আমি দাঁড়িয়ে আছি সে তো হাতটা আমি তুলতেই পারবো, এক হাত তুললে ও আরেক হাত তুলছে, আমি আরেক হাত তুলতেই পারবো, আমি হেলে একটু হাতটা নাড়াইতেই পারবো, আমি একবার শুয়ে পড়তেই পারবো আমার মতো। যে জিনিসগুলো আসলে সবাই পারবে এবং একজন নতুন দর্শক এসেও পারবে, সেই জিনিসগুলো কিন্তু আমি কোরিওগ্রাফিতে, মানে কোরিওগ্রাফি নির্মাণ করার ক্ষেত্রে আমার এইটা ভাবনায় ছিল যে এমন কোনো জটিল ডান্স করব না, কোনো ধরনের মানে কি বলবো যে, মুভমেন্টের। হ্যাঁ, মুভমেন্টের মধ্যে রাখবো, যে মুভমেন্টটা আসলে সহজেই যে কেউ যে কোনো সময় অ্যাডাপ্ট করে ফেলতে তো পারে। এটাকে যদি স্পেসিফিক নামকরণ করা যায়, যে লোক যে বা ফোক ফিউশন ডান্স, ওইরকম কি নামকরণ? না, এটা বডি মুভমেন্টই বলতে পারেন আর আচ্ছা, কি, বডি মুভমেন্ট। আচ্ছা। এবার স্যার আপনার জায়গা থেকে মানে পারফরমেন্সের জায়গা থেকে মোটামুটি আমি ক্লিয়ার, না হলে আবার আবার জ্বালাবো। হ্যাঁ, হ্যাঁ, এবার বিষয় হচ্ছে তত্ত্বগত জায়গা থেকে আমাদের থিয়েটারে যে যে বাংলা নাট্যচর্চার পরিবেশ থিয়েটার 91 থেকে 97 পর্যন্ত যেভাবে হোক, শিল্পকলা হোক, হুম, খণ্ডযোগ হোক, দল হোক, যে কোনোভাবে চলছিল। মাঝখানে বেশ কিছুদিন স্টপ ছিল, আর তারপরে আবার 12-14 থেকে মোটামুটি শিল্পকলা বিভিন্ন এক্সপেরিমেন্টে যায়। আপনার কাছে কি মনে হয় যে ওই সময়টাতে, যেহেতু আপনি আশিস খন্দকার স্যারের সঙ্গে একটু হ্যাঁ, কাজ হ্যাঁ, করেছেন, হুম। বা অনেকের সঙ্গে আপনার কাজ ছিল, ইন্টারনাল বিষয়গুলো আপনার কাছে কি মনে হয়? ইন্টারনাল বিষয় কি, আমি আসলে হাড়ে হাড়ে বুঝতেছি এখন বাস্তবতাটা, যে আশিটা কেন থেমে গেছে ওই সময়। আচ্ছা, আশিটা থেমে যাওয়ার একটা বড় কারণ আসলে ফিনান্সিয়াল কারণ। কারণ আপনি প্রচলিত থিয়েটারে থাকতে গেলে আপনার কিন্তু সব রেডি, আমি মনে করি আপনার লাইট রেডি, আপনার অডিটোরিয়াম রেডি, আপনার সাউন্ডও অনেক সময় রেডি থাকে, আপনার শুধু পারফর্মার দরকার, আপনার পারফর্মারের পোশাক দরকার, আর যদি প্রয়োজনীয় সেট লাগে সেটুকু দরকার, মেকআপ লাগলে মেকআপ দরকার, অর্থাৎ আপনি সিলেক্টিভ কিছু জিনিসের মধ্যে থাকতেছেন। কিন্তু আপনার বাইরে আসলে একবার আকাশের চিন্তা করতে হয়, একবার সিকিউরিটির চিন্তা করতে হয়, একবার লাইট ভাড়া করার চিন্তা করতে হয়, একবার সাউন্ড। খাবার থেকে শুরু করে অন্যান্য থাকা, কে কোথায় টয়লেটে যাবে না যাবে, এরকম নানান একটা ইভেন্ট করার জন্য আসলে যাওয়া যায়, থিয়েট্রিক্যাল ইভেন্ট তো বলেছে এনভায়রনমেন্টাল থিয়েটারকে। তো ধরেন যে একটা ইভেন্ট করতে যা যা লাগে, এই সমস্ত কিছু কিন্তু এনভায়রনমেন্টাল থিয়েটারের জন্য দরকার। প্রয়োজন। কিন্তু প্রচলিত থিয়েটারে কিন্তু এটা দরকার নাই। ফলে এই থিয়েটারটা ব্যক্তিগতভাবে এগিয়ে নেওয়া, আমি মনে করি যে কারোর জন্য কষ্টসাধ্য, এবং সেটা যদি কেউ লার্জ স্কেলে করতে চায় তো আরও কষ্টসাধ্য। স্মল স্কেলে যদি আমি করি 2-5 জন পারফর্মার দিয়ে, সেটা সহজে হতে পারে, কিন্তু লার্জ স্কেলে করতে গেলে অনেক ব্যয়বহুল এই বিষয়টা। ফলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আসলে যতদিন আশিসদাকে পেট্রোনাইজ করেছে কিংবা অর্থনীতি অর্থ লগ্নি করেছে, আশিসদা ততদিন কাজ করেছে আসলে। যখনই এই জায়গাটায় দূরত্ব তৈরি হয়েছে আমার কাছে মনে হয়, কিংবা হইলো অর্থের জায়গাটায় যোগান কমে গেছে, তখনই কিন্তু কাজটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। এখন আমাদের যে বর্তমান ডিজি শিল্পকলা একাডেমির মহাপরিচালক, ইনি আমাদের কিন্তু নাটকের মানুষ, থিয়েটারের মানুষ। এর পূর্বে ওই অর্থে থিয়েটারের এত অ্যাক্টিভ মানুষকে আমরা পাইনি, বিভিন্ন শিল্প শাখার তারা মানুষ ছিল। এখন ইনি আসার পরে যেটা চেষ্টা করছেন, আমার কাছে যেটা মনে হয় যে থিয়েটারকে নতুনভাবে উপস্থাপনের কিছু উদ্যোগ নিচ্ছে। নিচ্ছেন। সেটা কতটুকু সফল হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে সমালোচনা আছে। যেমন প্রত্ননাটক নিয়ে তো জামিল আহমেদ স্যার স্পষ্ট করেই লিখেছেন যে জাতীয়তাবাদের চোরা ফাঁদে নিপতিত আমাদের প্রত্ননাট্য। তো নান্দিকার যে পত্রিকা সেখানে লিখেছেন, আমি এটা খুব ভালোভাবে একাধিকবার পাঠ করেছি, আমি প্রত্ননাটক পড়াইও। আমি দেখেছি যে আসলে প্রত্ননাটক যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে না। হচ্ছে না। সেই জায়গাগুলোতে অনেক প্রচেষ্টার জায়গাটা স্যালুট, অবশ্যই স্যালুট, শতবার স্যালুট পাওয়ার যোগ্য তারা, যে এই ইনিশিয়েটিভগুলো নিয়ে শেষ করতেছে তারা কাজটা, কিন্তু যেমনটা হওয়ার কথা তেমনটা হচ্ছে না। তো এই বদ্ধভূমিতে পরিবেশ থিয়েটারের যে বড় একটা প্রজেক্ট, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এত বড় নাটকের প্রজেক্ট আসলে নাই, এটা একটা সব থেকে বড় প্রজেক্ট ছিল নাটকের। তো আবার হয়তো বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিষয়গুলো নিয়ে ভাবছে, কিন্তু এইটুকু আমি মনে করি যে ব্যক্তিগত পর্যায়ে এই পরিবেশ থিয়েটার প্রজেক্টকে রান করা সো মাচ চ্যালেঞ্জিং, সো মাচ চ্যালেঞ্জিং। আপনার এই মানে এই পারফরমেন্স করতে গিয়ে আপনার কাছে কি কি ধরনের, একটা তো বললেন, হ্যাঁ, পেয়ে গেলাম যে বাজেট হুম, ইনফ্যাক্ট,
তারপরেও এই জয় বাংলা থেকে শুরু করে কোর্ট মার্শাল অন্যান্য জায়গাতে কাজ করতে গিয়ে কি কি ধরনের সমস্যা বা রাজনৈতিকভাবে বা হচ্ছে অন্য কোনোভাবে কোনো সমস্যা করতে হয়েছে কিনা? সমস্যা আসলে যখন ধরেন যে একটা বাইরে কাজ করতে যাই আমি, তখন আসলে ওই মাঠটা প্রস্তুত থেকে শুরু করে ওর মঞ্চায়ন পর্যন্ত অনেকগুলো স্টেপ আছে, যে স্টেপগুলো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যেমন একটা নতুন জায়গায় গেলে আপনাকে যেমন ওই জায়গাটা ধীরে ধীরে এক্সপ্লোর করে করে ওই জায়গায় অ্যাডাপ্ট করতে হয়, ঠিক একইভাবে আসলে আমি ধরেন জমিতে যখন একজন কৃষক চাষ করতে যায়, তখন ও কিন্তু প্রথমেই যে আগে আল কাটে। আলকাটায় আল কেটে আগে আগে জমির মাপটা ঠিক করে নেয়, ধরেন মাপ ঠিক করার পরে এবার ধরেন যে চাষ দেয়। চাষ দিয়ে তো সাথে সাথে কিন্তু লাগায় না ধানটা, চাষ দেওয়ার পরে ওয়েট করে যে মাটিটা আগে নরম হোক। মাটি নরম হওয়ার পরেও দেখে যে না, মাটি নরম হয় নাই, তখন আরেকবার প্রয়োজনে চাষ দেয়। তারপরে মাটি প্রস্তুত হওয়ার পরে কিন্তু সে ধানটা রোপণ করে। এই যে একটা জমি প্রস্তুত করে নেয়ার যে বিষয়, আমার কাছে মনে হয় এনভায়রনমেন্টাল থিয়েটারে এই ভূমি প্রস্তুত করার একটা বিষয় কাজ করে। কারণ ভূমি প্রস্তুত করতে গেলে আপনার অনেক ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। যেমন আমি কোর্ট মার্শালের সময় একটা উদাহরণ দিই আপনাকে, যে আমরা কোর্ট মার্শালটা যে জায়গাটায় করেছি আপনাকে দেখাবো আমি ওই জায়গাটা, যে ওই জায়গাটাতে খাল ছিল, একটা পুরো খাল, পানি জমে থাকতো। এই জায়গাটাতে আমরা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রায় 4 ট্রাক মাটি আমরা ফেলি, এবং এই মাটিটা বিশ্ববিদ্যালয়ের সমান করে দেয় নেই। আমরা এই 90 জন স্টুডেন্ট এবং আমি নিজে সহ আমরা দুর্মুজ বিভিন্ন ভবন থেকে নিয়ে যে এই মাটিটা ভেঙে ভেঙে ইটের মতো শক্ত মাটি, সেগুলো সমান করে 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 ওই জায়গাটাকে আমরা প্রস্তুত করেছিলাম। আমরা যখন ব্লু হেলমেট করি, ব্লু হেলমেটও পরিবেশ থিয়েটার, তো ব্লু হেলমেট করার সময় আমরা একটা কঙ্গোর ক্যাম্প বানিয়েছি। ওই কঙ্গোর ক্যাম্প বানানোর সময় ওইখানে প্রচুর ধরেন বৃষ্টিতে কাদা হয়ে গেছে, কাজ করার উপায় নেই, কিন্তু ওর মধ্যে কাজ করতে হবে। সেখানে জোক বের হয়ে আসতেছে, সেই জোকের মধ্যে কাজ করতে হচ্ছে। তারপরে আপনার ধরেন যে অনেকে কাজ করতে যে দেখা যাচ্ছে যে জঙ্গলের মধ্যে কাটার মধ্যে লেগে যাচ্ছে, কিংবা হলো একটা গ্লাস রেখে দিচ্ছে, গ্লাসের পা কেটে যাচ্ছে। ফলে ওই ভূমিটাকে প্রস্তুত করতে এক ধরনের বড় চ্যালেঞ্জ আমি মনে করি আছে। এইবার আসলে বাইরে কাজ করতে গেলে আসলে নানান ধরনের প্রতিবন্ধকতা আছে, যেমন পারমিশন নেওয়ার বিষয় আছে, তারপরে আপনার লজিস্টিক যে সাপোর্টগুলো আসবে, লাইট সোর্সগুলো কোথা থেকে আপনি ব্যবহার করবেন, মিউজিকটা কোথায় বসবে, মিউজিকের সাউন্ড সিস্টেমগুলো কোথায় থাকবে, এগুলো আসলে মানে আমার কাছে মনে হয় যে পরিবেশ ভেদে ভেদে প্রত্যেক মুহূর্তে নতুন নতুন আসলে চিন্তা করতে হয়। কিন্তু আপনি যখন একটা স্টুডিওতে পারফরমেন্স করেন তখন কিন্তু আপনি জানেন যে আপনার সাউন্ড বক্স ফিক্স, কিন্তু এইখানে আপনার সাউন্ড বক্সটাও দেখাবো না আমি, কিন্তু সাউন্ডটা আবার শোনাবো। ফলে আমার কাছে মনে হয় যে মঞ্চায়ন পর্যন্ত আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো আসলে মানে ওই এক্সপেরিমেন্টে না গেলে শুধু বলে বোঝানো সম্ভব না। যে ওই যে যেমন কৃষক যাওয়ার পরে ওই মাঠে কাজ করতে করতে ধীরে ধীরে বোঝে যে ভূমিটা আসলে কখন রেডি হইলো আমার, তো এরকম আসলে কাজ করতে করতেই বোঝা যায় যে না, এখন আমার স্টেজটা, মঞ্চটা প্রস্তুত, এখন আমি পারফরমেন্সে আগাইতে পারি। শেষের দিকে চলে এসেছি, আরেকটা হ্যাঁ, কোশ্চেন, এই পরিবেশ থিয়েটার আপনার কাছে কি মনে হয়, মানে সম্ভাবনাময় হিসেবে, আগামী থিয়েটার হিসেবে এইটা আসলে কি কি মানে প্রবলেম বা সংকট আছে, যে এই সংকটগুলো উত্তরালে সচরাচর মানুষের কাছে পৌঁছানো সম্ভব এবং চর্চাটা খুব বৃদ্ধি পাবে? দেখেন, আমাদের সিনেমা কিন্তু একটা ভঙ্গুর দশায় আছে। আশিসদা বলে যে পরিবেশ থিয়েটার কিন্তু সিনেমাটিক, সিনেমাটি মানে ধরেন আমি মঞ্চে একটা জাল মারলে, আমি জাল মেরে বললাম আমি নদীতে মাছ ধরতেছি, জাল টানতেছি, কথার কথা। সিনেমায় তো এটা সুযোগ নেই। না, সিনেমায় যেমন আমার ওই নদীতে যে জাল ফেলতে হবে, পুকুরেও ফেলতে হবে, এনভায়রনমেন্টাল থিয়েটারেও তাই। শূন্য মাঠে কিন্তু আমি জাল ফেলে বলবো না যে আমি মাছ ধরতেছি, আমাকে জালটা ফেলেই মাছটা ধরতে হবে। ওখানে কাদা মাখাইতে হবে, পানি মাখাইতে হবে, মাছ ধরলে মাছের গন্ধও নাকে নিতে হবে, কথার কথা, সবই নিতে হবে আমার। তো এই যে সিনেমাটিক বিষয়টা, আমার কাছে মনে হয় যে এনভায়রনমেন্টাল থিয়েটারের সম্ভাবনা অনেক। আজকে আপনি হলিউডের দিকে তাকান, আপনি বলিউডের দিকে তাকান, তারা একটা পুরো মহল্লা নিয়ে সেট বানাচ্ছে, তারা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে একটা ছোট্ট দৃশ্যের জন্য। তো একটা সিনেমা কেন ভালো লাগবে আপনার? আপনি তো একটা সিনেমায় শুধু একটা নায়ক নায়িকাকে দেখতে চান না, আপনি এটা মানে ক্যানভাস দেখতে চান, একটা ল্যান্ডস্কেপ দেখতে চান, একটা গল্প শুনতে চান, যে গল্পটা বৃহৎ অঙ্কের গল্প, তবে না আপনাকে সেটা অ্যাট্রাক্ট করে। তো আমাদের দেশের সিনেমাগুলো আসলে অনেকখানি নায়ক নায়িকা নির্ভর হয়ে গেছে। যেগুলো অ্যাওয়ার্ড নির্ভর সিনেমা, সেগুলো হয়তো আমরা দেখি যে এনভায়রনমেন্টাল
সেট হয়তো তারা করছে অনেক সময়, কিংবা এনভায়রনমেন্টে ওই সুন্দর 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 লোকেশনে যে তারা শ্যুট করছে, সেই জায়গাগুলো আমি দেখি। এনভায়রনমেন্টাল থিয়েটারের সম্ভাবনার জায়গা অনেক। এটা তো সিনেমার সম্ভাবনার জায়গা বললাম, যে সিনেমায় যদি প্রপারভাবে, যদি ফুল বাজেট দিয়ে এই কাজগুলো করা হয়। আপনি মুজিব যে সিনেমাটা দেখেছেন নিশ্চয়ই, তারা 7ই মার্চের একটা দৃশ্য নিয়েছে, খেয়াল করেছেন আপনি? এই যে আরিফিন যিনি পারফরমেন্স করেছে 7ই মার্চে, ওই দৃশ্যটা কি এত বড় একটা বিগ বাজেটের সিনেমার দৃশ্য হতে পারে? ওর থেকে ভালো ভালো শট আমরা পাইনি আমাদের ইয়েতে। কিছু শট তো আছে, জয় বাংলা আছে না, কিছু কিছু ভালো শট তো আছে। তো আমি বলতেছি যে আমার কাছে মনে হয় যে বড় যতই ডিরেক্টর হোক, প্ল্যানিং এর জায়গাগুলোতে যদি এনভায়রনমেন্টাল থিয়েটারে প্র্যাকটিস করা মানুষজন যদি কোনোভাবে থাকতে পারে, অন্তর্ভুক্ত করা হয়, তাদেরকে স্পেস দেয়া হয়, তাহলে সিনেমার গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যেতে পারে, সিনেমার ক্যানভাসই বদলে যেতে পারে। এই সুযোগগুলো এনভায়রনমেন্টাল থিয়েটারে আছে। এইবার আপনি যদি বলেন যে থিয়েটারের ক্ষেত্রে আসলে এনভায়রনমেন্টাল থিয়েটার কি ভূমিকা রাখতে পারে বা জায়গাটা কোথায়, দেখেন আপনি কিন্তু সিঙ্গাপুর যদি যান, হলিউড স্টুডিওতে যাবেন, হলিউড স্টুডিওতে যেয়ে আপনি কিন্তু ওইখানে এনভায়রনমেন্টাল থিয়েটার দেখতে পাবেন। ওরা তো স্টুডিওর ভিতরেই তো পুরোই কাজ করে থিয়েটার বানায় রাখছে তারা। আপনাকে মানে টিকিট কেটে গ্যালারিতে বসতে হবে, তারপর সেখানে স্পিড বোট আসতেছে, হেলিকপ্টার আসতেছে, গোলাগুলি হচ্ছে, ফায়ার হচ্ছে, ডায়লগ হচ্ছে, সেখানে মিউজিক আছে, সব কিছুই আছে। থিয়েটারটা কিন্তু ওই জায়গায় চলে গেছে। আমার দেশের মানুষ এই 50 টাকা 200 টাকার টিকিট কেটে এই অডিটোরিয়ামের এসির বাতাস খেয়ে বা না খেয়ে এই থিয়েটার দেখার অভ্যাস হয়ে গেছে মানুষের। আর নতুন মানুষ আসলে অভ্যস্ত হচ্ছে না। আর এই যে অ্যান্ড্রয়েডের যুগ এখন, যে ডিজিটাল যুগ, এই যুগে মানুষের তো সময় নাই নতুন কিছু না দেখলে, ও নতুন কিছু না পেলে যাবে কেন? ও কেন যাবে আসলে? কারণ দেখতে পাচ্ছে নতুন কিছু। আর থিয়েটার মানে যখনই আমি দেখতেছি যে রংচক মাখায় 7টা মানুষকে দাঁড় করায় দিছে, এরা ডায়লগ বলতেছে, এই যখন আমার গন্ডি, তখন তো ওর থেকে আমি ভাবতেছি যে এখানে একটা কি বলে নুসরাত কি নোরা ফাতেহির একটা গান দেখলে আমার বেশি এন্টারটেইন লাগবে। ভালো লাগবে। ও কখন এসে থিয়েটারটা দেখার প্রতি আগ্রহ জানবে? ও যখন আর এই জায়গাটাকে আমি দেখি হলো এটা একটা ফাঁকা মাঠ, এইটা কেমনে হয়ে গেল ক্যান্টনমেন্ট? একটা এমটি স্পেস কি করে একটা প্রোডাকশন হয়ে গেল। রাইট। আমি দেখতেছি যে এই মাঠে আমি প্রতিদিন হেঁটে বেরি, আরে এই মাঠে আমি আইসা আজকে একটু 7ই মার্চের ফিলিংস পাইলাম, মনে হইলো যে 71-এ আছি। ওই অনুভূতিটুকু দিতে গেলে আপনারা, আমার কাছে মনে হয় যে এনভায়রনমেন্টাল থিয়েটার বাণিজ্যিক মূল্য কি নাই? অবশ্যই আছে। দেখেন আমরা পারি না বলে আমরা ইনভেস্ট করতে পারি না আসলে। আপনি বানান না, এখন এই ঢাকার কেরানীগঞ্জে এরকম একটা হলিউডের সেটের মতো বানান, ইনভেস্ট করেন 2-4-5 কোটি টাকা, ওখানে পারফর্মার নিয়োগ দেন, আপনি কাজ শুরু করেন, দেখেন ঢাকা থেকে মানুষ গাড়ি নিয়ে যাবে আপনার থিয়েটার দেখার জন্য। আমার কথা হলো আমাদের থিয়েটারটাই আসলে অবহেলিত জায়গায় পড়ে আছে। থিয়েটারকে আমার কাছে মনে হয় যে আমরা লাইফ সাপোর্ট দিয়ে আসলে বাঁচায় রাখছি বাংলাদেশে। যে কোনো মুহূর্তে এটা লাইফ সাপোর্ট দিয়ে বাঁচায় রাখছি, এই জন্যই আমি বলতেছি যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি যদি আজকে থেকে চোখ বন্ধ করে দেয়, তাহলে গ্রুপ থিয়েটার ফেডারেশন কোথায় যাবে? গ্রুপগুলো কয়টা টাকা পায় বছরে? কয়টা গ্রুপ নিজেদের মতো শক্তিশালী, নিজেদের ফান্ডে শক্তিশালী? খুব কম। নাই। ফলে আমরা কোনো না কোনোভাবেই হোক রাষ্ট্রের উপর কিন্তু তাকায় থাকি, এরকম মুখ উঁচু করে তাকায় আছি যে রাষ্ট্র কখন আমাদেরকে ডাকবে বা কখন একটা কিছু সহযোগিতা করবে, তখন আমি এসে মাটিতে কাজটা করব। আসলে থিয়েটার করে না পাচ্ছি আমরা কিন্তু দেশের সম্মান। আপনি খেয়াল করে দেখেন, একটা বিদেশে একটা থিয়েটার আর্টিস্ট কিন্তু অনেক সম্মানের, কিন্তু আমরা এখানে কিন্তু গাঁজাখোর, মদখোর, হ্যাঁ নষ্ট, এগুলো কিন্তু আমাদের লেবাস নিতে হচ্ছে। তো থিয়েটারটাকে আমার কাছে মনে হয় সম্মান দিতে গেলে থিয়েটারে ইনভেস্ট করার কোনো বিকল্প নেই, এবং থিয়েটারকে আধুনিকভাবে উপস্থাপন করতে গেলে, সমসাময়িকভাবে উপস্থাপন করতে গেলে এবং সাধারণ মানুষকে সেখানে সম্পৃক্ত করতে গেলে, আপনার কিন্তু অ্যাবসার্ড থিয়েটার সবার জন্য আপনার না, পোস্ট মডার্ন থিয়েটার কখনোই সবার জন্য না, লোকনাটক কিন্তু সবার জন্য, পরিবেশ থিয়েটার কিন্তু সবার জন্য। আমি কোর্ট মার্শালের কিছু ছবি পাঠাবো, আপনি দেখবেন যে ওখানে কিভাবে মাদ্রাসার ছেলেরা এসে বসে আছে, বাচ্চারা এসে বিকেল থেকে বসে আছে যে শো কখন শুরু হবে, 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। আর আমি যখনই অডিটোরিয়ামে ঢুকে ফেলতেছি, আমি দর্শকের জন্য অপেক্ষা করতেছি, এই আজকে দর্শক কই, হাউসফুল তো হচ্ছে না। ওইখানে দর্শক আমার জন্য অপেক্ষা করতেছে যে কখন শোটা শুরু হবে। তার কোনটা ভালো আমার জন্য? ডেফিনেটলি এনভায়রনমেন্টাল থিয়েটার। এটা কি বাণিজ্যিকরণের উপায়ে আপনার কাছে বাণিজ্যিকরণের উপায়টা ওই যে ওইরকম যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আসতে হবে। এখন ব্যক্তিগতভাবে ধরেন যে অনন্ত জলিল তো সবাই না,
যে আমি বছরে 100 কোটি টাকা ইনকাম করতেছি, আমার 5 কোটি টাকা না হলে আমি ফিল্মে ঢাললাম, সমস্যা কি? ওইখান থেকে আমার নাম যশ আসবে, এ থেকে ইউটিউব থেকে দেখা যাবে অন্য ব্র্যান্ড টেয়া হয়ে আমার ওই 5 কোটি টাকা থেকে আরো 10 কোটি টাকা আসবে, কথার কথা। সবাই তো অনন্ত জলিল না। থিয়েটারে কি বড়লোক মানুষ নাই? আছে। থিয়েটার করে এমন বাংলাদেশে অনেক বড় মানুষ আছে, কিন্তু তারা হিসেব করে যে আমি একটা কোম্পানি দিলে আমি মাসে 1 লাখ টাকা পাবো, আমি থিয়েটার করলে মাসে 1 লাখ টাকা ওখান থেকে পাবো না, আসবে না। ফলে এখানে রাষ্ট্র ছাড়া আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ফিল্ম এবং চলচ্চিত্র যে জায়গাটা, থিয়েটার এবং চলচ্চিত্র যে জায়গাটা আছে, এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে গেলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নেই। আপনি দেখেন এখন ক্রাইম কেন বেড়ে গেছে? আপনি এখন দেখেন যে মানুষের মধ্যে অবদমন বেড়ে গেছে, খেয়াল করে দেখেন। বাংলাদেশে আপনি গুগল যে সার্চ ইঞ্জিনের যে রিপোর্ট, সেখানে সব থেকে বেশি মানুষ দেখে পর্ন বাংলাদেশে, তারপরে দেখে ইউটিউবের মধ্যে সব থেকে বেশি দেখে নাটক এবং সিনেমা। তো আবার কিছু নাটক হচ্ছে যে সব নাটক না, হ্যাঁ, তত্ত্ববহুল না, কমেডি নাটক, এখন ওয়েব সিরিজ নামে আরো নানান ধরনের নাটক আসছে, এগুলো দেখে ধরেন। তাহলে বিনোদনের জায়গাটা তো আপনার ডাইভার্ট হয়ে যাচ্ছে আসলে। মানুষ কিন্তু ধরেন এইভাবে যখন চলতে থাকবে, তখন আমি একটা সময় আসলে কাজ করে বা থিয়েটারে মানুষ নিয়ে আসতে পারবেন না। বরঞ্চ আমি মনে করি এখন একটা ভালো সময় যে মানুষকে আরেকটা নতুন স্বাদ দেওয়ার। মানুষ কিন্তু এনজয় করে আসলে। নইলে আপনার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 4 থেকে 5 হাজার অডিয়েন্স কিভাবে থাকবে? হ্যাঁ, মিশে থাকতে পারে, পছন্দ করে এবং বর্ডার 71 একটা ছোট্ট গল্প বলি আপনাকে। বর্ডার 71 শেষ দৃশ্যটা ছিল এরকম যে সেনাবাহিনীর সদস্যরা এসে, পাকিস্তান বাহিনীর সেনাবাহিনীর সদস্যরা এসে দাঁড় করে, ব্রাশ ফায়ারের জন্য দাঁড় করে। তখন অনেক মানুষ এসে পালায় যায়। সবাই তো আর পালায় যেতে পারে না, অনেকে ধরেন যে পায়ে ফোসকা, আহত, ব্যথা, দৌড়াদৌড়ি করে পালায় যেতে পারে না। তখন ওরা মাঠের কোনায় কোনায় বিভিন্ন দিকে আশ্রয় নেয়, ব্রাশ ফায়ার করে এই মানুষগুলোকে। তখন ওরা অনেকেই মরে যায়, আর অনেকে আরো টুকটাক প্রাণ নিয়ে বেঁচে যায়। পাক হানাদার বাহিনীরা যখন চলে যায়, তখন এই যে সাধারণ মানুষরা আবার ওই জঙ্গল থেকে বেরোয় এই প্রিয়জনের কাছে আসে, লাশগুলোর কাছে। এবং তখন একটা মানে খুব মারাত্মক ভয়ঙ্কর একটা দৃশ্য তৈরি হয়। আমি নিজেও ডিরেক্টর হিসেবে সেই দৃশ্যে কেঁদেছি, আমার পাশে মুকুল ভাই বসে কেঁদেছি, আমি দেখেছি। আমি তাকায় দেখেছি শিল্পকলা একাডেমির মহাপরিচালক থেকে শুরু করে ওইখানে যারা যারা আমন্ত্রিত ছিল প্রত্যেকেই টিস্যু নিয়ে চোখ মুছতে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের একজন সভাপতি সাতক্ষীরার রোজ বাবু ভাই আমাকে বলছে যে উনি এই দৃশ্য নিতে পায় নাই দেখে উনি চোখ মুছতে মুছতে যে অতিথি যেখানে বসে ওই জায়গাটার পিছনে গেছে। পিছনে যেয়ে দেখতেছে যে বাদামের দোকান ফাঁকা পড়ে আছে, সবাই পারফরমেন্সের ভিতরে। বাদামওয়ালা নিজেও বাদাম বিক্রি করা ছেড়ে দিয়ে এসে পারফরমেন্স দেখতেছে। তো এই শক্তিটা আপনি কই পাবেন? এনভায়রনমেন্টাল থিয়েটারে আমার কাছে মনে হয় যে এই যে একাত্ম করে নেয়া সবাইকে, এই সুযোগটা আছে, সম্ভাবনাও আছে, কিন্তু শুধু দরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। এটা ব্যক্তিগতভাবে যদি কেউ করতে পারে কোনোদিন, স্যালুট। আমার ইচ্ছা আছে, আমি বলছি, অন রেকর্ডেই বলছি, যে যদি আমার কোনোদিন টাকা হয় আমি থিয়েটারের প্রডিউসার হব। কারণ এটা মুখে বলার আগে আমি অলরেডি কিন্তু প্রডিউস করে ফেলছি অনেকগুলো। আমি নিজে করতে না পারি, যারা আগ্রহী আছে তাদেরকে আমি প্রডিউস করে হলে বলবো যে করেন, কারণ হয়তো আমার বয়স তখন নাও থাকতে পারে। বাংলাদেশ 7 লক্ষ কোটি টাকার বাজেট করে, অথচ সংস্কৃতির বাজেট নেই। বলেন আর যদি কোনো প্রশ্ন না, থাকে। আর প্রশ্ন নাই। আপনার যেহেতু অনেক যখন